দেখো তোমরা সবাই এনসিইআরটি যে ত্রিপুরা বোর্ডের বই আছে যেটা হচ্ছে ওল্ড এনসিইআরটি সেটা নিয়ে তোমরা সবাই পড়াশুনো করছো আমি জানি। যারা ফ্রিতে পড়ছো তারা সেটা নিয়েই পড়ছো, অনেকে তো আবার ওইটা দিয়েই পেড কোর্স চালাচ্ছে। যাই হোক, তো এই যে এনসিইআরটি যে ত্রিপুরা বোর্ড এটা কিন্তু ওল্ড সিলেবাস, ঠিক আছে? এটা নিউ সিলেবাস নয়, নিউ সিলেবাস প্রচুর চেঞ্জ হয়েছে। যেমন আমি যদি জৈব রসায়নের কথা বলি, জৈব রসায়নে কিছু টপিক বাদ গেছে। কী কী টপিক বাদ? ইনফ্যাক্ট কিছু নয়, অনেক টপিক বাদ গেছে। দেখো জৈব রসায়নের প্রথম যে টপিকটা, এগুলো আমরা যেটা বলছি সেটা হচ্ছে বাদ গেছে কী কী। তোমরা বলবে স্যার কোথা থেকে বাদ গেছে, কারণ অনেকেরই বেসিক জিনিস সম্পর্কে কোনো আইডিয়াই নেই। সেটা হচ্ছে দেখো এনসিইআরটি, এনসিইআরটি এরা হচ্ছে বই পাবলিশ করে, আর এই বই অনুযায়ী যে বোর্ড পরীক্ষা নেয় সেটা হচ্ছে সিবিএসসি, সিবিএসসি, ঠিক আছে? সিবিএসসি, এই সিবিএসসি বোর্ড পরীক্ষা নেয়, ঠিক আছে? সিবিএসসি বোর্ড কী করেছে, প্রচুর এই যে টোটাল সিলেবাস ছিল এনসিইআরটি বইয়ের যে প্রচুর সিলেবাস, সেই সিলেবাসটাকে ছোট করে এনেছে, অনেক কিছু বাদ দিয়েছে। তার মধ্যে জৈব রসায়ন থেকে প্রচুর কিছু বাদ গেছে, ঠিক আছে? প্রচুর কিছু জৈব রসায়ন থেকে বাদ গেছে। প্রথম যেটা বাদ গেছে সেটা হচ্ছে যে তোমরা জানো যে নোমেনক্লেচার বলে একটা কথা হয়। আচ্ছা, নোমেনক্লেচার এত ভারী শব্দ ইউজ করবো না, নামকরণ, ঠিক আছে? নামকরণ বলে একটা কথা হয়। কার কার নামকরণ বাদ গেছে? দেখো, কিছু ফাংশনাল গ্রুপ হয় জৈব রসায়নে, কিছু ফাংশনাল গ্রুপ হয়, মানে হাইড্রোকার্বনের সঙ্গে অন্য কোনো গ্রুপ যুক্ত হয়ে একটা নতুন গ্রুপ তৈরি করে, তাকে বলা ফাংশনাল গ্রুপ। যেমন হ্যালো অ্যালকেন, ঠিক আছে? হ্যালো অ্যালকেন এটা একটা ফাংশনাল গ্রুপ। যেমন অ্যালকোহল, এটা একটা ফাংশনাল গ্রুপ, ঠিক আছে? ওকে। যেমন তোমাদের কিটোন, এটা একটা ফাংশনাল গ্রুপ। এই গ্রুপগুলো বাদ যায়নি, পয়েন্ট টু বি নোটেড, এই গ্রুপগুলো বাদ যায়নি। এই গ্রুপের যে নামকরণ, নোমেনক্লেচার ব্যাপক ইম্পর্ট্যান্ট জিনিস। আইইউপিএসি, অনেকে ইউপাক বলে, আইইউপিএসি এইটা হচ্ছে জৈব রসায়নের নোমেনক্লেচার করে, নামকরণ করে। তাদের যে রুলস রেগুলেশন সেটা নিয়ে পড়াশোনা করতে হয় হায়ার কেমিস্ট্রিতে। ইভেন এটা এনসিইআরটি 10th ছিল, অর্থাৎ সিবিএসসি বোর্ডে যে 10th অর্থাৎ দশম শ্রেণী তাতে ছিল, সেটা বাদ গেছে। নামকরণটা কি হয়েছে, বেসিক্যালি বাদ গেছে, নামকরণগুলো বাদ গেছে, কিন্তু হ্যালো অ্যালকেনের যে ব্যাপারটা, কেন কাকে কি বলা হয় না হয় সেগুলো বাদ যায়নি, ঠিক আছে? হ্যালো অ্যালকেন চিনবে কী করে, অ্যালকোহল চিনবে কী করে, কিটোন গ্রুপ চিনবে কী করে, সেগুলো বাদ যায়নি। নামকরণটা বাদ গেছে, বোঝা যাচ্ছে? নেক্সট যেটা বাদ গেছে, তোমরা দেখবে এই কার্বন কম্পাউন্ডের কিছু কেমিক্যাল রিয়াকশান হয়, এই স্পেসিফিক চ্যাপ্টারটার একটা রাসায়নিক বিক্রিয়ার পার্ট ছিল। রাসায়নিক বিক্রিয়া বাদ জানি, কিন্তু কেমিক্যাল রিয়াকশান পার্ট আলাদা। অনেকে তো সিলেবাস সম্পর্কে জানে না। রাসায়নিক এই চ্যাপ্টার মধ্যে কিছু রাসায়নিক বিক্রিয়া ছিল, ঠিক আছে? যেমন সাবস্ট্রাকশান বিক্রিয়া, অ্যাডিশন রিয়াকশান, এই যে সাবস্টিটিউশন রিয়াকশান, এগুলো কিছু বিক্রিয়া ছিল যেগুলো বাদ গেছে। সেই বিক্রিয়ার পার্টটা পুরোটা বাদ গেছে। জৈব রসায়নের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া পার্ট ছিল সেই পার্টটা বাদ গেছে, বোঝাতে পারছি আমি? নেক্সট যেটা বাদ, কেউ ভেবো না যেন রাসায়নিক বিক্রিয়ার পার্ট বাদ গেছে। রাসায়নিক বিক্রিয়া যেটা আমি তোমাদের করিয়েছি জারণ বিজারণের চ্যাপ্টার দিয়ে, ওটা আলাদা। এই যে জৈব রসায়ন, এর মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়ার পার্ট ছিল, সেটা বাদ গেছে, ঠিক আছে? নেক্সট যেটা বাদ গেছে সেটা হচ্ছে সাবান এবং ডিটারজেন্টের একটা পার্ট ছিল। কারণ আমরা জানি জৈব রসায়ন বেসিক্যালি সাবান এবং ডিটারজেন্টও কিন্তু জৈব রসায়নই হয়। তো সাবান এবং ডিটারজেন্ট এই পার্টটা কিন্তু বাদ গেছে, ঠিক আছে? এই পার্টটা বাদ গেছে। এছাড়া এনসিইআরটি বলছে যে স্যাচুরেটেড হাইড্রোকার্বন, মানে যেটাকে আমরা বলছি সম্পৃক্ত হাইড্রোকার্বন, এবং আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, ঠিক আছে? আমি আনস্যাচুরে বলে ছেড়ে দিচ্ছি, আচ্ছা চলো রেটেড লিখে দিই। এদের মধ্যে যে পার্থক্য সেটা নিয়ে কিছু বিস্তর আলোচনা ছিল, সেই পার্টটা বাদ গেছে, ঠিক আছে? সেই পার্টটা বাদ গেছে। এবার একটা জিনিস ভালো করে বোঝো, এই যে চারটে পার্ট বাদ গেছে, এই চারটে পার্টই বেসিক্যালি বাদ গেছে, ঠিক আছে? টোটাল এই চারটে পার্ট টোটাল অমিট করে দেওয়া হয়েছে। মানে বিশাল বড় একটা সিলেবাস ছিল, সেই সিলেবাসটাকে কমিয়ে একটু ছোট করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এইগুলো বাদ গেছে। এবার দেখো একটা জিনিস বলি, এই যে পার্টটা আছে না, এই যে পার্টটা, এই পার্টটা তুমি যদি না পড়ো, এই যে স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের মধ্যে কী পার্থক্য আছে, এই পার্টটা যদি না পড়ো, তাহলে সোজা কথা বলছি তোমার কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে? তোমার কিন্তু প্রবলেম হবে, মানে এই বাকি পার্টগুলো তুমি যদি না পড়ো চলে যাবে, কিন্তু এই পার্টটা তুমি যদি না পড়ো তোমার প্রবলেম হবে। আরেকটা জিনিস বলি, এই যে রাসায়নিক বিক্রিয়া আর এই যে সোপ অ্যান্ড ডিটারজেন্ট, এটা দিয়ে কিন্তু 2022-এ
রেলওয়েতে প্রচুর প্রশ্ন এসছে, ঠিক আছে, ভালো মতো প্রশ্ন এসছে। আমি ইনফ্যাক্ট একটু আগেও চেক করেছি, আমি আগেও একবার চেক করেছিলাম, কিন্তু তারপরে ভাবলাম যে ক্লাস দেওয়ার আগে একবার তোমাদের চেক করে বলি, তো একবার নিজে চেক করে নিই। তো আমি চেক করে দেখলাম প্রচুর প্রশ্ন এসছে, ইভেন এই সাবান ডিটারজেন্ট আর এই রাসায়নিক বিক্রিয়া থেকে, এই পার্টটার সঙ্গে ওই রাসায়নিক বিক্রিয়ার যে পার্ট ওটা গুলিয়ে ফেলে স্টুডেন্টরা। ওই জন্য রেল একটা হেভি জিনিস পেয়ে গেছিলো যে গোলানোর মতো জিনিস দেবো বাবা, এসেছিলো। এবার তাহলে কি এবারে আসবে না? দেখো, রেলের অফিসিয়াল সিলেবাস অনুযায়ী আসা উচিত নয়, কারণ রেল বলছে আমি সিবিএসসি 10th যে সিলেবাস আছে, জাস্ট মিনিট, আমি সিবিএসসি 10th যে সিলেবাস আছে সেই 10th সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা নেব, ঠিক আছে, 10th সিলেবাস অনুযায়ী পরীক্ষা নেব। একটা জিনিস ভালো করে জানবে, আগের বার তড়িৎতে ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের ওপর প্রশ্ন এসেছিল, ইএমআই এর ওপরে প্রশ্ন এসেছিল, ঠিক আছে। এই যে ইএমআই মানে লোনের ইএমআই নয়, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান। এই ইএমআই কিন্তু এনসিইআরটির যে প্রবাহী তড়িৎ চ্যাপ্টার আছে বা ইলেকট্রোম্যাগনেটের যে চ্যাপ্টার আছে তাতে তুমি পাবে না, ক্লিয়ার হয়েছে? এবং ইএমআই দিয়ে প্রচুর প্রশ্ন এসছে, শুধু কম নয়, বেশ ভালো মতো প্রশ্ন এসছে। আমি আবারও বলছি, বেশ ভালো মতো প্রশ্ন এসছে, ঠিক আছে, কম নয়। শুধু জীবনবিজ্ঞান দেখলে হবে না বাবা, যে জীবনবিজ্ঞান একটা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান, ঠিক আছে, সেইটা বাদ গেছে, সেইটা তো নেই স্যার, ওটা দেখলে হবে না। রসায়নেও বাদ গেছে, ফিজিক্সেও বাদ গেছে, তোমরা জানো ম্যাগনেট চ্যাপ্টার থেকে কত কিছু বাদ গেছে, ঠিক আছে, জানতে হবে তো, তাহলে কি আমরা পড়বো না? এবার আমি জৈব রসায়ন নিয়ে কথা বলি, সেটা বলি। তাহলে ইএমআই দিয়ে দেখো, ইএমআই কিন্তু 10th পার্টই ছিল না কোনো দিন। 2022-এ দেখবে ইএমআই থেকেও প্রশ্ন এসছে, 2022-এ ইএমআই মানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকেও প্রশ্ন এসছে, অল্প এসছে বাট এসছে, ঠিক আছে, লাস্টের শিফটগুলোতে পড়েছিল ইএমআই। তো তাহলে এই যে 2022-এ ইএমআই, এটা তো কোনো দিনই সিবিএসসি 10th পার্টই ছিল না, তাহলে রেলের 2022-এও এর থেকে প্রশ্ন দেওয়া উচিত ছিল না? তাহলে আমার বক্তব্য যে সেটা দিয়েছে কেন? শুধু তাই নয়, আগের দিন মনে করে দেখো, আমি তোমাদের যে ওই গ্রাফ করিয়েছিলাম অবতল লেন্স বা অবতল দর্পণের উপর, আমার মনে পড়ছে অবতল দর্পণ, মেবি আমার ঠিক খেয়াল হচ্ছে না, তোমরা দেখে নিও, অবতল লেন্স বা উত্তল লেন্স কোনো কিছুর উপর একটা গ্রাফ করিয়েছিলাম। লেন্সের গ্রাফ বা দর্পণের গ্রাফ কিন্তু সিবিএসসি 10th অংশই নয়। লেন্সের গ্রাফ বা দর্পণের গ্রাফ কিন্তু সিবিএসসি যে 10th, ঠিক আছে, গ্রাফ, সেটা কিন্তু সিবিএসসি 10th অংশই নয়, সেটা হচ্ছে সিবিএসসি 11-12 অংশ, ঠিক আছে। তাহলে রেল 2022-এই বা ওই মানে ওই কোশ্চেনটা দিল কেন? তার মানে বুঝতে হবে রেল কিছু কিছু ক্ষেত্রে সিলেবাসকে এক্সটেন্ড করে, অর্থাৎ এই সিবিএসসি বোর্ডের 10th একেবারে লিখে দিয়েছে মানে পুঙ্খানুপুঙ্খভাবে মানে কি এক চুলও বেরোবে না তা কিন্তু নয়, বেরোয়, রেল বেরোয় এবং ভালো মতো বেরোয়, শুধু বেরোয় না, ভালো মতো বেরোয়। আগের দিন অনেকে কমেন্ট করেছে যে স্যার ওই একটা দুটো প্রশ্ন ওরম স্যার বেরোয়, তাহলে রসায়নে তুমি দুটো প্রশ্ন ধরো তোমার সিলেবাসের বাইরে পেলে, কেমিস্ট্রিতে দুটো প্রশ্ন তুমি সিলেবাসের বাইরে পেলে, মানে সরি ফিজিক্সে, ম্যাথে তুমি দুটো প্রশ্ন তোমার সিলেবাসের বাইরে পেলে। তোমরা কি জানো দীঘার সমীকরণ থেকে কত কিছু বাদ গেছে? এই যে দীঘার সমীকরণ দেয় রেলে, ঠিক আছে, দীঘার সমীকরণ যে রেলে দেয়, তো দীঘার সমীকরণ তো সিবিএসসি বোর্ডের পার্ট, অনেক কিছু বাদ গেছে দীঘার সমীকরণ থেকে। যাই হোক, ওখানে যদিও বলা নেই ম্যাথে যে রেল সিবিএসসি বোর্ডের থেকে দেবে, রেল তার নিজস্ব একটা ম্যাথের ক্যালকুলেশন করে রেখেছে, বাট ফলো করেও সিবিএসসি বোর্ডেরই সিলেবাস। যাই হোক, ঠিক আছে, তো এরকম ফিজিক্স থেকে দুটো বাদ যাবে, তোমার এক্সট্রা প্রশ্ন দেবে, কেমিস্ট্রি থেকে দুটো এক্সট্রা প্রশ্ন, ভগবান না করে তোমার শিফটে না দিক, বাট দিতে পারে, ঠিক আছে। দেখা গেল জীবন বিজ্ঞান থেকে 4টে প্রশ্ন এক্সট্রা দিয়ে দিল, তো এখানে তুমি যদি দুটো করেও প্রশ্ন এক্সট্রা দেয়, তাহলে টোটাল 6টা প্রশ্ন তুমি বাদ দিয়ে দিচ্ছ, ঠিক আছে। তো যে সায়েন্স সারা বছর ধরে পড়ে যাচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো না, শুধু সায়েন্সের ওপর নজর দিয়ে, যে স্যার কারেন্ট অ্যাফেয়ার্সও দেয় সায়েন্সও দেয়, কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার্স স্যার পড়বো না, কারণ রেলের গ্রুপ ডি বা এএলপি বা ইত্যাদিতে আমার সায়েন্স ইম্পর্ট্যান্ট, আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো না, ঠিক আছে, আমি জৈব রসায়ন শুরু করবো, চিন্তা নেই, আগে ব্যাপারটা বোঝো। আরে বাবা, কোন বাড়িতে থাকছো, কোথায় থাকছো, সেটা তো আগে বুঝতে হবে, তারপর তো তুমি দ্রব্য জিনিসপত্র কিনতে যাবে, তাই না? তো কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো না, আমি সায়েন্স পড়বো স্যার, আমি সায়েন্স পড়বো স্যার, ঠিক আছে, তোমাদের এটা মনে হতে পারে। এবং সেই সায়েন্স থেকে যদি 6টা প্রশ্ন বাদ যাবে তখন কী করবে? কারেন্ট অ্যাফেয়ার্স তোমার ভালো করে পড়া নেই, সায়েন্স থেকেও 6টা প্রশ্ন বাদ যাচ্ছে, তখন কী করবে? ভয় দেখাচ্ছি না,
বাস্তবটাকে বলছি, আমি তো উদাহরণ দিয়ে বলছি রে বাবা। ইএমআই 2022-এ পড়েছে, যেটা রেলের সিলেবাসের 10th-এর কোনোদিনই অংশ ছিল না। অবতল লেন্স দর্পণ থেকে গ্রাফ পড়েছে, একটা নয় অনেকগুলো শিফটে পড়েছে ইনফ্যাক্ট, তুমি তো একটা শিফটে আমি তোমাদের করিয়েছি, আমি দেখিয়ে দেবো। তাহলে এটা তো পড়েছে, তাহলে এটা করবো কেন? তাহলে বুঝতে হবে যে একটু টাচ করে রাখতে হবে, আমি এটা বলতে চাইছি। এই রাসায়নিক বিক্রিয়ার পার্টটা টাচ না করতে পারো, সাবান আর ডিটারজেন্টটা জিকের মতো করে একটু টাচ করে রাখতে হবে। আর এটাকে ডেফিনেটলি টাচ করতে হবে, এটাকে এটা মাস্ট করতে হবে। এই যে নোমেনক্লেচার হ্যালো অ্যালকেন অ্যালকোহল কিটোন, এটা সামান্য করে রাখতে হবে, টাচ করতে হবে, টাচ। এটাকে কী করতে হবে? টাচ করতে হবে, ঠিক আছে? এবার অনেকে বলবে স্যার আপনার সব টাচ ফাচ করার দরকার নেই, আপনি পুরো করান। অনেকে বলবে স্যার পুরো বাদ করে দিন। এবার যারা বলছো পুরো বাদ করে দিন, যারা বলছো পুরো পড়াও, তাদের মাঝখানে আমি একটা কাজ করছি, আমি টাচ করে যাব। বোঝা যাচ্ছে কি বললাম? আচ্ছা, চলো এবার শুরু করা যাক। এটা একটা ইন্ট্রোডাকশান দিলাম, গ্রাফ দিলাম যে জৈব রসায়নে তোমাদের কতটা পড়তে হবে, কী পড়তে হবে, কেন পড়বে, কী কারণে পড়বে, ঠিক আছে? এটা গেল। আর একটা কথা বলি, রেলের প্রশ্ন যে করে, যিনি কিনা টিসিএস, মহামহিম টিসিএস, তিনি কিন্তু নিটের এক্সামিনেশনের প্রশ্ন করেন, তিনি যেই এক্সামিনেশনের প্রশ্ন করেন, তিনি এসএসসির প্রশ্ন করেন। ফলে তার প্রশ্ন ঘ্যাটকোল পাকিয়ে, তার প্রশ্ন কী হয়, সারা দুনিয়ার ঘ্যাটকোল পাকিয়ে যায়। পাকিয়ে গিয়ে বেশিরভাগ প্রশ্ন সিলেবাসের মধ্যে থাকলেও কিছু কিছু প্রশ্ন বাইরে চলে আসবে, ঠিক আছে? ভগবান না করুক তোমার শিফটে না পড়ুক, আর ভগবান না করুক তোমার শিফটে অন্তত একটা কি দুটো পড়ুক, যেন 6-7টা না পড়ে। বাট পড়লে তখন কী করবে, এটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। বোঝাতে পারলাম আমি? ঠিক আছে? যে এক্সাম ডেট ক্ল্যাশ করায়, ঠিক আছে, যে বোর্ড এক্সাম ডেট ক্ল্যাশ করায়, ঠিক আছে, তো সে বোর্ড প্রশ্নপত্রও ক্ল্যাশ করাতে পারে, ঠিক আছে? চলো আমরা একটা কাজ করি, এবার জৈব রসায়ন আমরা শুরু করবো। চলো দেখো, জৈব রসায়ন বলা হয় কেন, এটা প্রথম বুঝতে হবে। জৈব রসায়ন বলা হয় কেন? দেখো, জৈব শব্দের অর্থ হচ্ছে জীব, ঠিক আছে? জৈব শব্দের অর্থ কি? জীব। আগেকার দিনে বলা হতো যে জীব দেহ থেকেই এই সমস্ত যে অর্গ্যানিক কম্পাউন্ডগুলো পাওয়া যেত কেবলমাত্র, এটাকে বলা হয় প্রাণ তত্ত্ব, ঠিক আছে? ইংলিশে বলা হয় ভাইটাল থিওরি। জৈব রসায়নের ভাইটাল থিওরি কী ছিল? THEORY। জৈব রসায়নের ভাইটাল থিওরি কী ছিল? জৈব রসায়নের ভাইটাল থিওরি ছিল যে কেবলমাত্র জীবদেহ থেকেই এদেরকে নাকি পাওয়া যায়, এদেরকে নাকি জীবদেহ ছাড়া পাওয়া যায় না। যেমন ইউরিয়া, ঠিক আছে? ইউরিয়া এটা একটা অর্গানিক কম্পাউন্ড, অর্থাৎ জৈব রাসায়নিক কম্পাউন্ড, এবং এটাকে নাকি জীবদেহ ছাড়া আর কোথাও পাওয়া যায় না। এটা আগে বলো, আমি এনসিইআরটি রিভাইজও করে দেবো, বই তুলে রিভিশন করে দেবো, লেখা আছে কিনা, এগুলো সব লেখা আছে, ঠিক আছে? যারা পড়েছো তারা জানো। তো এই যে ইউরিয়া, এটা কিন্তু জীবদেহ ছাড়া নাকি পাওয়া যায় না, এটা আগে বলা হতো, ওল্ড থিওরি, এটা হচ্ছে ওল্ড থিওরি অনুযায়ী এটা বলা হতো, ঠিক আছে? এটা বলা হতো। এই যে আগে আমি 11 মিনিট আলোচনা করলাম সিলেবাস কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। শুধুমাত্র পড়লে হবে না, পাগলের মতো পড়লে পরীক্ষা পাস করা যায় না, ঠিক আছে? এই হচ্ছে ইউরিয়া। বাট একজন বিজ্ঞানী, যার খেয়ে না খেয়ে কাজ ছিল না, তিনি হলেন ওয়েলার, ঠিক আছে? ওয়েলার কী করলেন? 1828 সালে উনি কেমিক্যাল কম্পাউন্ড থেকে, পয়েন্ট টু বি নোটেড, অর্থাৎ রাসায়নিক কম্পাউন্ড থেকে, রাসায়নিক যৌগ থেকে প্রথম ইউরিয়া প্রস্তুত করলেন। কি প্রস্তুত করলেন? ইউরিয়া প্রস্তুত করলেন, ঠিক আছে? এবং এটা প্রমাণ করলেন এই যে ভাইটাল থিওরি ইজ রং। কি প্রমাণ করলেন? প্রুভড দ্যাট ভাইটাল থিওরি, প্রাণতত্ত্ব ইজ রং, ইজ ভুল। ভাইটাল থিওরি ইজ ভুল। এই যে প্রমাণ করলেন, কি প্রমাণ করলেন? ভাইটাল থিওরি, দিস প্রাণতত্ত্ব, এটা ভুল। অর্থাৎ সমস্ত জৈব রাসায়নিক কম্পাউন্ডকে ডেফিনেটলি কেমিক্যাল কম্পাউন্ড থেকে উপলব্ধ করা যেতে পারে, আর পরবর্তীকালে সবই করা গেছে, ঠিক আছে? সো আমরা এখানে এই প্রথম পার্টটাতে কি পড়লাম, যে জৈব রসায়ন কেন বলা হয়? কারণ জীবদেহ থেকে পাওয়া যায় এই রাসায়নিক কেমিক্যালগুলোকে, সেই জন্য এদেরকে বলা হয় জৈব রসায়ন বলা হয় একে, ঠিক আছে? বেশিরভাগ জৈব রসায়ন হচ্ছে আমরা কার্বন কম্পাউন্ডকে পড়ি। বেশিরভাগ জৈব রসায়নে আমরা কাকে পড়ি? কার্বন কম্পাউন্ডকে বলি, কার্বন কম্পাউন্ডকে পড়ি। কার্বন এবং কি? কার্বন এবং হাইড্রোজেন কম্পাউন্ড, ঠিক আছে? কার্বন এবং হাইড্রোজেন কম্পাউন্ডকে বেশিরভাগ জৈব রসায়নে পড়া হয়। তার মানে এটা নয় শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন আছে, ঠিক আছে? তুমি দেখবে কার্বন এবং ব্রোমিনের মিশ্রণ আছে, অর্থাৎ কার্বন এবং যে সমস্ত
এগুলো আছে, অর্থাৎ তোমরা যাকে হ্যালোজেন বলো সেই সমস্তগুলোকেও কিন্তু মিক্সড আপ করা হয়েছে, তবে বেশিরভাগ কার্বন হাইড্রোজেন দেখা যায়। ঠিক আছে, আচ্ছা এটা গেল প্রথম পয়েন্ট, বেশিরভাগ কার্বন হাইড্রোজেনকে দেখা যায়। ওয়েলার এটা প্রমাণ করেন, এটা এনসিইআরটিতে আছে, এটা তোমাদের ওই জন্য বললাম। রাসায়নিক যৌগ থেকেও ইউরিয়াকে উনি প্রস্তুত করেন এবং প্রমাণ করেছেন যে ভাইটাল থিওরি রং ছিল। ইউরিয়া আগে বলা হতো ভাইটাল থিওরি অনুযায়ী, ভাইটাল থিওরি কোনটা, এটাই হচ্ছে ওল্ড থিওরি ভাইটাল থিওরি। এটাই বলতো যে প্রাণতত্ত্ব কী বলতো, যে জীবদেহ থেকে কেবলমাত্র জৈব রাসায়নিক জিনিসকে পাওয়া যায়। বোঝা গেছে কি বললাম? গুড টু গো। আচ্ছা নেক্সটে চলো। আচ্ছা পরের পেজে যা আরেক একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে যে দুটো জিনিস বলে দেবো। একটা হচ্ছে এনসিইআরটি এই ওয়েলারকে ভোলার বলে। কি বলে? ভোলার। এটা গেল প্রথম পয়েন্ট। ফেডরিকটা ঠিক আছে, ফেডরিক ওয়েলার পুরো নাম, উনি কি বলেন? উনি বলেন ভোলার। ঠিক আছে, এটা গেল প্রথম পয়েন্ট। ঠিক আছে, এর যে অ্যাকচুয়াল ইংলিশ হয় সেটা হচ্ছে যে WOHLER, এনার অ্যাকচুয়াল নাম হচ্ছে এইটা। ঠিক আছে, গেল। নেক্সট হচ্ছে, এটা এনসিইআরটিতে উল্লেখ আছে, সেটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে, অ্যামোনিয়াম সায়ানাইড। ঠিক আছে, অ্যামোনিয়াম সায়ানাইড। তো অ্যামোনিয়াম সায়ানাইড থেকেই কিন্তু বেসিক্যালি, অ্যাকচুয়ালি সায়ানাইট না বলে সায়ানেট বললে বেটার হয়, জাস্ট এটা সায়ানেট। ঠিক আছে, NATE তো, সো সায়ানেট। অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া প্রস্তুত করেছিলেন। ঠিক আছে, যে কেমিক্যাল রাসায়নিক যৌগের কথা বলছি, যার থেকে উনি ইউরিয়া প্রস্তুত করেন, সেটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। বোঝা গেছে? ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা আর একটা জিনিস, সেটা হচ্ছে যে এই প্রাণ তত্ত্ব, যার ইংলিশ হচ্ছে ভাইটাল থিওরি, এটাকে এনসিইআরটি বলছে প্রাণ শক্তি তত্ত্ব। তো তোমরা এই টার্মগুলোকে একটু খেয়াল রাখবে। ঠিক আছে, প্রাণ শক্তি তত্ত্ব। বোঝা যাচ্ছে? যারা পেডে আছো তারা অনেকবার আমাকে বলেছো যে স্যার এনসিইআরটি রিভিশন করিয়ে দেবেন। এই হচ্ছে তোমাদের ফ্রিতে রিভিশন হচ্ছে। ঠিক আছে, এনসিইআরটি আমি যখন পড়াবো তখন ফ্রিতে পড়াবো, পেডে আমি পড়াবো না, কারণ এনসিইআরটি হচ্ছে পাবলিক সম্পত্তি। যে পেড কোর্স করছে তাকে করতে দাও, তার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, আমাদের ক্ষেত্রে সেটা নেই। আচ্ছা আর একটা জিনিস এখানেই পরেই দিচ্ছি, ভালো করে খেয়াল রাখো, যদি এখানে প্রচুর জায়গা রয়েছে। সেটা হচ্ছে যে কার্বন, ভালো করে বুঝবে একটা জিনিস, সেটা হচ্ছে কার্বনের যে অ্যাটমিক নাম্বার হয় সেটা হয় তোমাদের 6। কার্বনের অ্যাটমিক নাম্বার কত? 6। তার মানে যদি কার্বন পরমাণুকে আমি আঁকি, তাহলে আমি দেখব কি, যে ওর প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন ঘুরঘুর করছে। ঠিক আছে, আর লাস্ট কক্ষপথে আমি কি দেখব, যে 4টে ইলেকট্রন ঘুরঘুর করছে। ঠিক আছে, 4টে ইলেকট্রন ঘুরঘুর করছে, 2 + 4 6 হয়ে যাচ্ছে, 2 + 4 6 হয়ে যাচ্ছে। আমরা কি জানি? আমরা জানি যে কোনো মৌল শেষ কক্ষপথে কটা ইলেকট্রন লাগে। আমরা জানি আইদার 2টো লাগবে অথবা 8টা লাগবে, তবেই ও সুস্থির হবে। কার্বনের ক্ষেত্রে কার্বন 8টা করতে চায়, কারণ কার্বনের তো আছে 4টে, আরও 4টেকে যদিও যোগ করতে পারে তাহলে ওর 8টা হয়ে যাবে। ঠিক আছে, আরও 4টেকে যদিও যোগ করতে পারে তাহলে কী হয়ে যাবে? ওর 8টা হয়ে যাবে। এটা কার্বন করতে চায়। অথবা কার্বনকে কী করতে হবে? এই যে 4টে আছে এই 4টেকে ত্যাগ করতে হবে। এই 4টেকে কী করতে হবে? কার্বনকে 4টেকে ত্যাগ করতে হবে। কার্বন যদি 4টে ত্যাগ করে ফেলে, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, ওর শেষ কক্ষপথ হচ্ছে এই প্রথম কক্ষপথটাই হয়ে যাবে, আর তাতে 2টো থাকবে, কার্বন সুস্থির হয়ে যাবে। আইদার 2টো করতে হবে অথবা 8টা করতে হবে। ভাই সোজা কথা, প্রাকৃতিক রসায়নে প্রকৃতি এমনভাবে কাজ করেছে, প্রকৃতি বলেছে ভাই 2টো নাও অথবা 8টা করো, ছেড়ে 2টো করে ফেলো, অথবা নিয়ে 2টো করো, অথবা ছেড়ে 8টা করো, নিয়ে 8টা করো, এনিহাও 8টা করো, 2টো করো, কিছু যায় আসে না, 2টো আর 8টা রাখতে হবে। ভাই সোজা কথা। এইবার ঘটনা হচ্ছে এইটা হচ্ছে শর্ত, কিন্তু গণ্ডগোল হচ্ছে এই 4টে ইলেকট্রনকে বর্জন করা প্রচণ্ড চাপের কার্বনের পক্ষে। কেন? কারণ কার্বন অ্যাটম হচ্ছে ক্ষুদ্র। এগুলো এনসিইআরটিতে দেওয়া আছে বলি এখানে লেখা হচ্ছে কার্বন অ্যাটম কি ক্ষুদ্র অ্যাটম। ক্ষুদ্র অ্যাটম হওয়ার কারণে এই যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন থাকে, সেই প্রোটনে যে পজিটিভ চার্জ থাকে তা ইলেকট্রনগুলোকে সব কী করে, একেবারে কোষে ধরে রাখে। যার ফলে এই যে 4টে ইলেকট্রন ও ছেড়ে দেবে আর 2টো করে ফেলবে, এই 2টোকে নিয়ে বসে থাকবে, সেটা সম্ভব হয় না। আবার 4টে ইলেকট্রন ঢোকানোটাও চাপের ব্যাপার। 4টে ইলেকট্রন ঢোকানোটাও চাপের ব্যাপার, মানে প্রচুর খাটাখাটনি করতে হবে কার্বনকে 4টে ইলেকট্রন ঢোকাতে গেলে। তো কার্বন না 4টে ইলেকট্রন নিজে নেয়, না 4টে ইলেকট্রন পরিত্যাগ করে, ও এর মাঝামাঝি একটা পন্থা অবলম্বন করে। হেভি চালাক ব্যক্তি।
ঠিক আছে, তোমাদের পেটে বলেছিলাম যে পার্টনারশিপ তৈরি করে। তো কার্বন কি করে, এই জন্য পার্টনারশিপ করছে। কার কার সাথে পার্টনারশিপ করে, অনেকের সঙ্গে কার্বন পার্টনারশিপ করে বেসিক্যালি, বাট তার মধ্যে মেজর একজনের সঙ্গেও পার্টনারশিপ করে, সে হচ্ছে ও নিজে। কার্বন কার সঙ্গে পার্টনারশিপ করে, কার্বন নিজের সাথে পার্টনারশিপ করে, কার্বনের সাথেই করে। কার সাথে করে, কার্বনের সাথে, নিজের সাথেই বেটা পার্টনারশিপ করে কার্বন। পার্টনারশিপ বলতে কি বোঝায়, সমযোজী বন্ধন তৈরি করে। ঠিক আছে, এখানে পার্টনারশিপ মানে কি, সমযোজী বন্ধন তৈরি করে। কার্বন সমযোজী বন্ধন নিজের সাথেই তৈরি করতে পারে, ওর কাউকে দরকার নেই, ফ্যামিলির মধ্যে সমযোজী বন্ধন তৈরি করতে পারে, অন্য অনেকের সঙ্গে তৈরি করে। কিন্তু সবথেকে দারুণ জিনিস হচ্ছে কার্বন নিজের সঙ্গেই সমযোজী বন্ধনে আবদ্ধ হয় কার্বন। কারণ কি, কারণ ধরো এই যে কার্বন, এর যেমন এই সমস্যা হচ্ছে, আর একটা কার্বন পরমাণু থাকলে তারও তো সেম সমস্যা হচ্ছে রে বাবা, তাহলে সেও চাইবে এই সমস্যা মেটাতে। এবার এই কার্বন পরমাণু আরেকটা কার্বন পরমাণুকে দেখে যে তারও সমস্যা হচ্ছে, সে বলে ভাই তোর সমস্যা আমি দূর করি, আর ও বলে ভাই আচ্ছা ঠিক আছে তাহলে তোমার সমস্যা আমি দূর করি। এখন কি করে হয় চলো একটু দেখে নেওয়া যাক। ওকে, দেখো এখানে একটা কার্বন পরমাণু আছে, ঠিক আছে, যার শেষ কক্ষপথে কটা আছে, 4টে। এখানে আর একটা কার্বন পরমাণু আছে, যার শেষ কক্ষপথে কটা আছে, 4টে। তাহলে এরও 8টা হওয়ার দরকার, এরও 8টা হওয়ার দরকার, প্রকৃতি বলছে ভাই আমার 8টা দরকার। ঠিক আছে, তো কি করে, এরা দুজন কাছাকাছি চলে আসে। এরা দুজন কেমন করে চলে আসে, এরা দুজন কাছাকাছি চলে আসে। ঠিক আছে, এর 4টে এখানে যায়, এর 4টে এখানে যায়। ধরো এখানে আমি একেও দিচ্ছি, এখানে ধরো এই 4টে ছিল, 1 2 3 4টে ছিল। ঠিক আছে, এদিকেও ধরো 1 2 3 4টে ছিল। ঠিক আছে, তো কী হয়, এরা কাছাকাছি চলে আসে, যার ফলে ভালো করে দেখো, যার ফলে কী হয়, যার ফলে কী হয়, এর 4টে, ঠিক আছে, এখানে চলে আসে, এখানে 4টে এই, আর এর 4টে এখানে চলে আসে। তার ফলে ঘটনাটা কি ঘটলো, এর 4টে এ একে দিল, আর এর 4টে এ একে দিল। তার মানে 4টে 4টে টোটাল দুজনেরই তো 8টা হয়ে গেল। এই যে ঘটনা, এই ঘটনাটাকে আমরা কি বলি, আমরা বলি ক্যাটিনেশন ধর্ম। ঠিক আছে, এই ঘটনাটাকে কি বলি আমরা, ক্যাটিনেশন ধর্ম। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি তোমাদের, জাস্ট এ মিনিট। এই ঘটনাটাকে আমরা কি বলি, আমরা বলি ক্যাটিনেশন ধর্ম। ঠিক আছে, ক্যাটিনেশন ধর্ম, অর্থাৎ কার্বন নিজের সঙ্গেই কি করে, বন্ধনে আবদ্ধ হয়। ঘটনাকে বলি আমরা ক্যাটিনেশন ধর্ম। কিন্তু এখানে একটা তবে আছে। তবে আছে বলতে কি, তবে আছে বলতে হচ্ছে একটা কার্বন আর একটা কার্বনের সঙ্গে তার সব কটা ইলেকট্রন শেয়ার করে না। ঠিক আছে, এটা তোমরা হায়ার কেমিস্ট্রিতে পড়বে, এখানে জাস্ট সামান্য বলে রাখছি। একটা কার্বন আর একটা কার্বনের সঙ্গে এই যে সব কটা ইলেকট্রন আমি তোমাদের বলে দিচ্ছি, এটা জাস্ট বোঝানোর জন্য বলেছি, শেয়ার করে না। এই যে সব কটা ইলেকট্রন যদি শেয়ার করতো, তাহলে এটাকে বলা হতো কোয়াড্রুপল বন্ড। কি বলা হতো, কোয়াড্রুপল, DRUPLE, কোয়াড্রুপল বন্ড। এই কোয়াড্রুপল বন্ড কিন্তু কার্বন তৈরি করে না, মাথা রাখবে, কার্বন ডাজ নট ক্রিয়েট কোয়াড্রুপল বন্ড। কোয়াড্রুপল বন্ড কখন হয়, যখন 4টেই ভ্যালেন্স ইলেকট্রন শেয়ার হয়ে যায়। 4টে ভ্যালেন্স ইলেকট্রন কাকে বলি, শেষ কক্ষপথে থাকা ইলেকট্রনকে ভ্যালেন্স ইলেকট্রন বলা হয়। শেষ কক্ষপথে থাকা ইলেকট্রনকে কি বলা হয়, ভ্যালেন্স ইলেকট্রন। কি বলা হয়, ভ্যালেন্স ইলেকট্রন। মাথায় তোমাদের মাইনাস মানে হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, তো এটাকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। এই শেষ কক্ষপথে থাকা ইলেকট্রনকে ভ্যালেন্স ইলেকট্রন বলে, এবং এই সবকটা ইলেকট্রনকে এই কার্বন একটা কোনো নির্দিষ্ট কার্বন পরমাণুর সাথে শেয়ার করে না। এই কার্বন যেমন করবে না এর সাথে, এই কার্বন এর সাথে টোটাল 4টেকে শেয়ার করে না। টোটাল 4টে থাকে না, 2 + 4 6 হয়ে যায়। তো এই কার্বন সেটা করে না, এই কার্বনও সেটা করে না। ঠিক আছে, অর্থাৎ এই যে এইখানে যেটা এঁকেছি এটা বাস্তবে পসিবল নয়। ঠিক আছে, তাহলে কার্বন কেমন বন্ড তৈরি করে, মনে রাখবে, কার্বন যে বন্ড তৈরি করে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড তৈরি হতে পারে। ঠিক আছে, কার্বন কার্বন কেমন বন্ড তৈরি হতে পারে, সিঙ্গেল বন্ড। ঠিক আছে, সিঙ্গেল বন্ড তৈরি হতে পারে, সিঙ্গেল বন্ড তৈরি হতে পারে। ঠিক আছে, কার্বন কার্বন ডবল বন্ড তৈরি হতে পারে, কার্বন কার্বন ডবল বন্ড তৈরি হতে পারে, DOUBLE, ডবল বন্ড তৈরি হতে পারে। কার্বন কার্বন ট্রিপল বন্ড তৈরি হতে পারে, কার্বন কার্বন ট্রিপল বন্ড তৈরি হতে পারে, ট্রিপল বন্ড তৈরি হতে পারে।
ঠিক আছে। সিঙ্গেল বন্ড মানে কি, এই কার্বন, দেখো সিঙ্গেল বন্ড বলতে কি বোঝায় বলে দিই। সিঙ্গেল বন্ড মানে হচ্ছে এই কার্বন একটা ইলেকট্রন দেবে, এই কার্বন একটা ইলেকট্রন দেবে, এই দুটো মিলে একটা সিঙ্গেল বন্ড তৈরি হয়। ডবল বন্ড মানে হচ্ছে এই কার্বন দুটো ইলেকট্রন দেবে, এই কার্বন দুটো ইলেকট্রন দেবে, ডবল বন্ড তৈরি হলো। ট্রিপল বন্ড মানে হচ্ছে এই কার্বন তিনটি ইলেকট্রন দেবে, এই কার্বন তিনটি ইলেকট্রন দেবে, তবে তৈরি হবে ট্রিপল বন্ড। ঠিক আছে, তো ডবল বন্ড, ট্রিপল বন্ডের আর সিঙ্গেল বন্ডের মিনিং কি বোঝা গেল? কোয়াড্রাইপল বন্ড এটা কার্বন তৈরি করে না। ক্লিয়ার হয়েছে? এটা কার্বন তৈরি করে না। তোমাদের যে সিলেবাস সেই অনুযায়ী এটা তৈরি হয় না। ঠিক আছে, তৈরি হয় না। এবার মনে রাখবে কেমিস্ট্রিতে আর একটা টাইপের বন্ডও কার্বন তৈরি করে, যেটা আউট অফ সিলেবাস, সেটা হচ্ছে অ্যারোম্যাটিক বন্ড, যেটা বেঞ্জিনে দেখা যায়। বাট অ্যারোম্যাটিক বন্ড নিয়ে আমরা কথা বলবো না, কারণ ওটা ভেরি আউট অফ সিলেবাস। ঠিক আছে, আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবে, এই যে চারপাশে আমরা যে জৈব যৌগগুলো দেখতে পাই বা চারপাশে আমরা যা দেখতে পাই তার 99.99% হচ্ছে কার্বন কম্পাউন্ড, তার 99.99% হচ্ছে কার্বন কম্পাউন্ড। এই যে 99.99% কার্বন কম্পাউন্ড, ঠিক আছে, এই যে কার্বন কম্পাউন্ড, কার্বন যৌগই বেশি, এটা কেন হয়? এর কারণ হচ্ছে এই একটা, এটা হচ্ছে মেজর কারণ কি, যে কার্বন নিজের সঙ্গে বন্ড তৈরি করতে পারে। কোনো ব্যক্তি যদি নিজের সঙ্গেই বন্ড তৈরি করতে পারে, তাহলে তার আর অন্য কাউকে দরকার হয় না প্রাথমিক অবস্থায়, সে খানিকটা হলেও চালিয়ে নিতে পারে। তাহলে কার্বন নিজের সঙ্গেই বন্ড তৈরি করতে পারে, ভালোই যে কোয়াড্রাইপল বন্ড তৈরি না করতে পারুক, ঠিক আছে, কোয়াড্রাইপল বন্ড না তৈরি করতে পারলো, কিন্তু বাকি বন্ড তো তৈরি করতে পারে। সেই জন্য আমরা বলতে পারি যে কার্বন কিন্তু কি সবথেকে বেশি জৈব যৌগ, আমরা মানে যত যৌগ দেখি মেজরিটি কার্বনের হয়। ঠিক আছে, ঠিক আছে, ইভেন আমাদের বডি কার্বনের, আমাদের প্রোটিন কার্বনের, আমাদের যে ফ্যাট সেটা কার্বনের, আমাদের বডিকে পোড়ালে, আগুনে পোড়ালে কালো জিনিস পড়ে থাকে, ছাই পড়ে থাকে এবং কালো জিনিস পড়ে থাকে। যে কোনো জিনিস, চারপাশে যা জিনিস আছে, কাঠ, প্লাস্টিক, যা জিনিস আছে তুমি পোড়াবে, তুমি দেখবে সেটা কালো হয়ে পড়ে আছে। কেন? তার মধ্যে কি উৎপন্ন হচ্ছে? কার্বন উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ ওর মধ্যে কার্বন আছেই আছে। খুব কমই জিনিস পাওয়া যায় যার মধ্যে কার্বন নেই, বলা যায় পাওয়াই যায় না বলতে গেলে। ঠিক আছে, ক্লিয়ার হলো? আচ্ছা, তুমি বললে স্যার HCl, এর মধ্যে তো কার্বন নেই, তুমি তো সি বলছো, তার মানে তুমি ক্লোরিন বলছো, কার্বন নয় কিন্তু, ওটা মনে রাখতে হবে। তো HCl এর মধ্যে কার্বন পাওয়া যায় না, H2SO4 এর মধ্যে কার্বন পাওয়া যায় না। ঠিক আছে, অর্থাৎ স্পেসিফিক কিছু যৌগ আছে যাদের মধ্যে তুমি কার্বন পাবে না, কিন্তু 99.99% চারপাশে যা যৌগ আছে সব তুমি কার্বন যৌগই দেখতে পাবে। এটার কারণ কি? এটার মেজর কারণ হচ্ছে কার্বনের এই সমযোজী বন্ধন তৈরি করার ক্ষমতা। লিখে দিচ্ছি, কি করার ক্ষমতা? কার্বনের সমযোজী বন্ধন তৈরি করার ক্ষমতা। ঠিক আছে, সমযোজী বন্ধন তৈরি করার ক্ষমতা। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম। কার্বনের কি? ক্যাটিনেশন ধর্ম। অর্থাৎ ক্যাটিনেশন ধর্ম এবং সমযোজী বন্ধন তৈরি করার ক্ষমতা, এই দুটোই হচ্ছে মেন কারণ, যে কারণে কার্বন কিন্তু কি করে, এত পরিমাণ যৌগ পাওয়া যায়। সমযোজী বন্ধন কার্বন নিজের সাথে তৈরি করতে পারে, তখনই তাকে ক্যাটিনেশন বলা হয়। আর ক্যাটিনেশন ধর্ম কার্বন ছাড়া অন্য কোনোটাতে দেখা যায় না, ক্যাটিনেশন ধর্ম দেখা যায় কার্বনেই। আর সমযোজী বন্ধন কার্বন অনেক কিছুর সাথে তৈরি করে, তার মধ্যে একটা হচ্ছে হাইড্রোজেন। অর্থাৎ সমযোজী বন্ধনই দুই প্রকারের হয়। সমযোজী বন্ধন যখন কার্বন নিজের সাথে তৈরি করছে তখন তাকে ক্যাটিনেশন বলা হয়, সমযোজী বন্ধন যখন কার্বন অন্য কিছুর সাথে তৈরি করছে তখন তাকে নর্মাল ক্যাটিনেশন, মানে নর্মাল সমযোজী বন্ধন বলা হচ্ছে। ক্লিয়ার হয়েছে আশা করি? আমরা দেখে নেবো হাইড্রোজেনের সঙ্গে কার্বন কীভাবে সমযোজী বন্ধন তৈরি করে। চলো দেখো, আমরা একটু আগেই বললাম যে কার্বনের শেষ কক্ষপথে কটা আছে? 4টে আছে। ঠিক আছে, কার্বনের শেষ কক্ষপথে কটা আছে? 4টে আছে। ঠিক আছে, ওকে। আর এখানে আছে, এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কার্বন। আমি একটু নিচে লিখছি, তার কারণ আছে, এখানে আর কিছু আঁকতে হবে। ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের হাইড্রোজেন, এখানে এঁকে দিচ্ছি হাইড্রোজেন। হাইড্রোজেনের শেষ কক্ষপথে কটা আছে? হাইড্রোজেনের শেষ কক্ষপথে আছে হচ্ছে একটা। ঠিক আছে, হাইড্রোজেনের যে ইলেকট্রন সেটা কটা পাক খায়? একটাই পাক খায়, আমরা জানি হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 1। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হাইড্রোজেন, দিস ইজ আওয়ার হাইড্রোজেন, দিস ইজ আওয়ার হাইড্রোজেন। ঠিক আছে, ভালো করে একটা জিনিস খেয়াল করো, হাইড্রোজেন আছে একটা, মানে ওর একটা দরকার। হাইড্রোজেনের আমরা একটু আগে কী বললাম যে 2 বা 8টা হওয়ার দরকার না, 2 বা 8টা হওয়ার দরকার। তাহলে হাইড্রোজেনের তো একটা দরকার, ভালো করে বোঝা, হাইড্রোজেনের একটা দরকার। আর কার্বনের দরকার 4টে। কার্বন যদি 4টে পেয়ে যায় তাহলে রাব্বা রাব্বা, অর্থাৎ কার্বন কিন্তু কি করবে,
ওর অক্টেট পূর্ণ করে ফেলবে, অর্থাৎ শেষ কক্ষপথে 8টা পূর্ণ করে ফেলবে, কোনো প্রবলেম হবে না। তো কার্বন এই হাইড্রোজেনকে ডাকে, বলে ভাই আয়, তোকে আমি একটা দিচ্ছি, তুই তোর একটা অন্তত আমাকে দে। এই হাইড্রোজেন ছুটতে ছুটতে ওর কাছে কী করে চলে আসে, ঠিক আছে। দেখো এই হাইড্রোজেন ছুটতে কার্বনের কাছে চলে গেছে, দিয়ে ওর একটা ওকে দিয়ে দিয়েছে। তো হাইড্রোজেন যখন ওর একটা ওকে দিল, তখন ও কার্বনকে বলছে ভাই আমারও তো একটা দরকার। তো কার্বন বলছে ঠিক আছে হ্যাঁ নে না। তো কার্বন ওর একটা হাইড্রোজেনকে দিয়ে দেয়। দেখো হাইড্রোজেনের যে ডুপ্লেট সেটা কমপ্লিট হয়ে গেছে, মানে হাইড্রোজেনের দুটো দরকার, একটা আছে না, ও সর্বোচ্চ কটা করতে পারে, দুটো করতে পারে না, 8টা করার জন্য ওকে প্রচুর দরকার, 8টাও করবে না, ও দুটোই করবে, শেষ কক্ষপথে দুটো রাখার দরকার। ও ছুটে কার্বনের কাছে চলে যায়, কারণ কার্বন ওকে ডাকছে, আর কার্বনের কাছ থেকে ও একটা পাবে বলে সেই লোভে ও ছুটে ওর কাছে চলে যায়। ফলে ও কার্বনের কাছ থেকে একটা নেয়, আর কার্বন ওর কাছ থেকে একটা নেয়। কিন্তু গন্ডগোল হচ্ছে কার্বনের তো 8টা দরকার, একটা হাইড্রোজেন দিয়ে কার্বনের কাজ চলে না। কার্বন একটা হাইড্রোজেনকে ডাকলো, ওর কাজ খানিকটা মিটেছে, কিন্তু কার্বন আরও কার্বনের কটা দরকার, দেখেন টোটাল কটা হয়ে গেছে, 1 2 3 4 5 6 7টা হয়ে গেছে, তাই না। 1 2, দেখো কার্বন ছিল কটা, 1 2 3 4 5, সরি আমি বেশি এঁকেছি, ওকে আমি একটু বেশি এঁকে দিয়েছি, জাস্ট আ মিনিট, ঠিক আছে, আমি এখানে একটু মুছে দিচ্ছি, জাস্ট আ মিনিট ওয়েট করো একটু। এই হচ্ছে দেখো আমি এঁকেছি, দেখো 4টে এঁকে দিয়েছি কার্বনের, 1 2 3 4, তার মধ্যে হাইড্রোজেনের একটা এসে গেছে, তাহলে কটা হয়েছে, 5টা হয়েছে, আরও 3টে কিন্তু কার্বনের দরকার। তো কার্বন এরকম হাইড্রোজেন আরও 3টেকে ডেকে নেয়, আরও 3টে হাইড্রোজেন কী হয় কার্বনের কাছে চলে আসে। এই হাইড্রোজেনকেও বলে ভাই তোর আরও 3টেকে ডেকে আন। তো এরকম এই একটা হাইড্রোজেন চলে আসছে, সিমিলারলি এখানে আর একটা হাইড্রোজেন চলে আসে, সিমিলারলি এখানে কী করে আর একটা হাইড্রোজেন এখানে চলে আসে, এবং এই প্রত্যেকটা হাইড্রোজেন কার্বনকে কী করে জানো, এই প্রত্যেকটা হাইড্রোজেন কার্বনকে কী করে জানো, ওর একটা করে ইলেকট্রন কার্বনকে দিয়ে দিচ্ছে। এই হলুদগুলো হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন, ঠিক আছে। তাহলে দেখো কার্বন হাইড্রোজেনকে একটা করে ইলেকট্রন দিচ্ছে, সাদাগুলো হচ্ছে কার্বনের ইলেকট্রন, আর হাইড্রোজেন কার্বনকেও একটা করে ইলেকট্রন দিচ্ছে, অর্থাৎ হলুদগুলো হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন। তাতে কি হচ্ছে, তাতে দেখো টোটাল কার্বনের কটা হয়ে যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8, আর হাইড্রোজেনের কটা হয়ে যাচ্ছে 1 2, এই হাইড্রোজেনের কটা হচ্ছে 1 2, দুটো, এর দুটো, এর দুটো, এর দুটো, মানে হাইড্রোজেনের যে দুটো দরকার ছিল সেটা কমপ্লিট হলো, আর কার্বনের যে দুটো দরকার ছিল সেটাও কমপ্লিট হলো। তার মানে এখানে কী দেখলাম, যে একটা কার্বন 4টে হাইড্রোজেন দ্বারা সন্তুষ্ট হয়। একটা কার্বন কাঁপতে থাকছে, ওকে কটা হাইড্রোজেন দিতে হচ্ছে তবেও সন্তুষ্ট হচ্ছে, 4টে হাইড্রোজেন দিতে হচ্ছে। এই যে CH4 এটা হচ্ছে মিথেনের সংকেত, এটা হচ্ছে মিথেনের সংকেত, ঠিক আছে। এইভাবে কার্বন হাইড্রোজেন বন্ড তৈরি হয়, এইভাবে কি তৈরি হয়, কার্বন হাইড্রোজেনের বন্ড তৈরি হয়, এটা মিথেনের সংকেত, ঠিক আছে। তো এইবার আমরা একটু চলো এনসিইআরটি পড়ে নিই, অনেকটাই তোমাদের পড়ালাম, ডিসকাস করে দিলাম, চলো এটা কীভাবে এনসিইআরটিতে উল্লেখ আছে চলো দেখে নেব। দেখো এনসিইআরটি যে পার্টটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে কার্বন এবং তার যৌগসমূহ, এটা হচ্ছে নাম চ্যাপ্টার, এটা ক্লাস 10th চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারে আমরা প্রথম দিকে টেক্সটে যেরকম লেখা থাকে না, আমাদের টেক্সট বুকে বিভিন্ন প্যারাগ্রাফে কিছু কিছু জিনিস লেখা থাকে যেগুলো একটু ইন্ট্রোডাক্টরি পার্ট হয়, সেগুলো বাদ দিয়ে আমরা যদি একটু দেখি তাহলে এখান থেকে আমাদের পড়ার মতো বিষয় ঠিকঠাক করে পাচ্ছি, ঠিক আছে। এই জায়গা থেকে এখানে কি বলছে দেখো, বলছে খাবার, জামা কাপড়, ঔষধ, বই এবং অন্যান্য আরও বস্তু যা তোমরা চারপাশে দেখো তাদের সকলেরই মূল উপাদান কিন্তু কার্বন। একটু আগে যেটা বললাম যে কার্বন কিন্তু চারপাশে দেখা যায়, এবং এটা একটি বহুমুখী মৌল, মানে কি বিভিন্ন কাজে বিভিন্ন জিনিস তৈরি করতে ব্যবহার করা যায়। নেক্সট বলছে আরও বলতে গেলে সমস্ত জৈবিক গঠনের মূল উপাদান হচ্ছে কার্বন, ঠিক আছে। অর্থাৎ আমাদের চারপাশে যা যা জিনিস রয়েছে সেগুলো তো কার্বন দ্বারা তৈরিই বটে। এছাড়া আমি তোমাদের কী বলেছি, ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট সব কার্বন দ্বারা তৈরি। কার্বোহাইড্রেটের কথাই যদি ধরি, কার্বোহাইড্রেট হচ্ছে C6H12O6, এটাই হচ্ছে গ্লুকোজ, ঠিক আছে। C6H12O6 কয় অণু কার্বন আছে এর মধ্যে, 6 অণু কার্বন আছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কার্বন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। নেক্সট কী বলছে দেখো, যে ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলে কার্বন অত্যন্ত নগণ্য পরিমাণে আছে, ঠিক আছে, ওকে। যেমন ভূপৃষ্ঠে যদি দেখি তাহলে খনিজ রূপে যেমন কার্বনেট রূপে, বাইকার্বনেট রূপে, কয়লা আকারে, খনিজ তেল আকারে কার্বন মাত্র 0.02% আছে, 0.02% আছে, ঠিক আছে। আর বায়ুমণ্ডলে আমরা জানি কার্বন ডাইঅক্সাইড আছে মাত্র 0.03%, কত আছে 0.03%। অর্থাৎ কার্বনের পরিমাণ খুব নগণ্য হতে পারে, বাট কার্বনের যৌগ এত বেশি, তার কারণটা তোমাদের একটু আগে বলেছি, দুটো কারণ।
এক কার্বন নিজের সঙ্গেই সমযোজী বন্ধন তৈরি করে, যাকে ক্যাটিনেশন বলে, আর কার্বন অন্যদের সঙ্গে সমযোজী বন্ধন তৈরি করতে পারে, অর্থাৎ একদম ব্যবসাদার প্রকৃতির লোক। ঠিক আছে, নেক্সট কী বলছে দেখো, প্রকৃতি থেকে প্রাপ্ত কার্বনের পরিমাণ এত নগণ্য হওয়া সত্ত্বেও কার্বনের গুরুত্ব অপরিসীম। দেখো এই যে পার্সেন্টেজ, এটা দিয়ে কিছু প্রমাণ হয় না। ঠিক আছে, এটা দিয়ে কিছু প্রমাণ হয় না। পার্সেন্টেজ তো একটা জিনিসের ভ্যালু। ঠিক আছে, যদি তোমার সামনে 100 কোটি টাকা রাখা হয়, তার 1% মানে বুঝতে পারছো, আর 100-র 1% মানে বোঝো, 100-র 1% 1 টাকা, আর 100 কোটি টাকার 1%, অর্থাৎ বেসটা কত, তার কত পার্সেন্ট নির্ণয় করছো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, পার্সেন্টেজ তো সবাই করেছো। যাই হোক, এই অধ্যায়টিতে আমরা কী পড়বো, কার্বনের ধর্ম সম্পর্কে আমরা আলোচনা করবো, যেটা এখানে জাস্ট একটু বড় করে লেখা আছে। তো ওপরে প্যারা থেকে আমরা কী পেলাম, যে চারপাশে যা যা দেখি সব কার্বন, ইভেন আমাদের ভেতরেও যা যা থাকে সেগুলোও কার্বন। আমরা যে কার্বোহাইড্রেট, আমরা যে সুগার, আমরা যে প্রোটিন খাচ্ছি সেগুলো সবই কার্বন। ফ্যাটও কার্বন, ফ্যাটকে পোড়ালেও কার্বন উৎপন্নই হবে তোমার। ঠিক আছে, বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ কতটা এবং ভূপৃষ্ঠে কার্বনের পরিমাণ কতটা সেটা বলা রয়েছে। নেক্সট কী বলা আছে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, এই যে 4.1 প্যারাগ্রাফে লেখা আছে, সেটা হচ্ছে পূর্বের অধ্যায়টিতে, পূর্বের অধ্যায়, এর আগের অধ্যায় কী ছিল মনে আছে? এর আগের অধ্যায় ছিল হচ্ছে তোমাদের মেটাল নন মেটাল। কী ছিল তোমাদের? মেটাল নন মেটাল। ঠিক আছে, মেটাল নন মেটালে আমরা কিন্তু আয়নীয় যৌগগুলো নিয়ে আলোচনা করেছি, সব তোমাদের করেছি। সেখানে আমরা কী জেনেছি, যে আয়নীয় যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অত্যন্ত বেশি হয় এবং দ্রবীভূত অবস্থায় এবং গলিত অবস্থায় এরা কিন্তু তড়িৎ পরিবহন করে। আমি তোমাদের বলেছিলাম যে NaClকে যদি বিশুদ্ধ NaCl হয়, তার মধ্যে তড়িৎ দিলে তড়িৎ চালনা হবে না, কিন্তু একে যদি গলিত করো, গলিয়ে দাও, ঠিক আছে, গলিত মোল্টেন বা জলে দ্রবীভূত অবস্থায় কিন্তু তড়িৎ পরিবহন করে। যে কোনো ধাতব লবণ সে কিন্তু তড়িৎ পরিবহন করবে। কেন? কারণ এদের মধ্যে কী আছে? ফ্রি ইলেকট্রন আছে। আমি তোমাদের বলেছি ইলেকট্রনগুলো ঘুরঘুর করে, এদের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে। আয়নীয় যৌগগুলোর ইলেকট্রন ফ্রি থাকে, অর্থাৎ তারা চলাচল করতে পারে, চারপাশে ঘুরে বেড়াতে পারে। কিন্তু কার্বন দ্বারা যৌগ যেগুলো, সেগুলো সমযোজী বন্ধন থাকে। মানে তারা বেসিক্যালি কেমন যৌগ? সমযোজী যৌগ। সমযোজী যৌগের যে গঠন, যে রাসায়নিক স্ট্রাকচার, সেটাও তোমাদের আলোচনা করেছি, পেডেও আলোচনা করেছি, ফ্রিতেও করেছিলাম। তাতেও এটা বলেছি যে সমযোজী যৌগগুলো কিন্তু তাতে ফ্রি ইলেকট্রন থাকে না, যা ইলেকট্রন সব সমযোজী বন্ধন তৈরি করতে কাজে লেগে যায়। একটু আগে তোমরা দেখলে কার্বনের সঙ্গে হাইড্রোজেন কীভাবে গঠন তৈরি করছে। কার্বনের যা ফ্রি ইলেকট্রন ছিল 4টে, সেগুলো সব হাইড্রোজেন নিয়ে নিচ্ছে, আর হাইড্রোজেনের যে ফ্রি ইলেকট্রন ছিল অর্থাৎ একটা, সেটা আবার কার্বন নিয়ে নিচ্ছে। তাহলে ফ্রি ইলেকট্রন থাকলো কোথায়? থাকলোই না। তাহলে ইলেকট্রন না থাকলে সেখানে তড়িৎ পরিবহন হবে কী করে? বোঝা যাচ্ছে কি বললাম? সো সমযোজী যৌগগুলো কিন্তু তড়িৎ পরিবহন করে না, এটা এই প্যারাটি নিচের দিকে লেখা আছে। চলো নিচের প্যারায় যাব। কি বলছে দেখো, এখানে বলেছে যে আমরা আয়নীয় যৌগের উপস্থিতিতে বন্ধনের প্রকৃতি ইত্যাদি ধর্মগুলোকে ব্যাখ্যা করা যায়। এগুলো সব মানে কি, ওই যে যা যা পড়েছি সেই অনুযায়ী আয়নীয় যৌগের প্রকৃতিকে ব্যাখ্যা করা যায়। বাট আমাদের আয়নীয় যৌগের প্রকৃতির দরকার নেই, ওটা তো মেটাল নন মেটালে মিটে গেছে। টেক্সট বইয়ে এক্সট্রা কিছু লাইন লেখা থাকবেই সবসময়ের জন্য, কারণ এটা নোটবুক নয়, টেক্সট বুক। দ্বিতীয় অধ্যায়ে আমরা কি দেখেছি? দ্বিতীয় অধ্যায় বলতে কি, ওই যে মেটাল নন মেটালই, ঠিক আছে, মেটাল যে নন মেটাল, ওর কিছু পার্ট আছে, তার দ্বিতীয় অধ্যায়ের কথা বলছি। সেখানে আমরা কী দেখেছি, যে কার্বন ঘটিত যে যৌগগুলো তারা তড়িতের কুপরিবাহী হয়। কেন তড়িতের কুপরিবাহী হয়? একটু আগে বললাম যে সমযোজী যৌগগুলোতে ইলেকট্রন থাকেই না। সমযোজী যৌগে কি থাকে না? নো ফ্রি ইলেকট্রন, কোনো স্বাধীন ইলেকট্রন থাকে না। ইলেকট্রন না থাকলে তারা তড়িৎ পরিবহন করবে কী করে? একটু কার্বন আর হাইড্রোজেনের যে গঠনটা তোমাদের আলোচনা করলাম, কীভাবে মিথেন তৈরি হচ্ছে, সেটাতে তোমরা বুঝতে পারবে যে কার্বনের সব ইলেকট্রন হাইড্রোজেন নিয়ে নিচ্ছে, হাইড্রোজেনের সব ইলেকট্রন কার্বন নিয়ে নিচ্ছে, যার ফলে কোনো ফ্রি ইলেকট্রন থাকছেই না ওই যৌগে, ফলে তড়িৎ পরিবহন করা পসিবল নয়। নেক্সট বলছি, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু অত্যন্ত কম হয়। এই চার্টটা তোমাদের একটু পরে দেখাবো। এই চার্টে কিছু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক লেখা আছে, এটা করে যাও, মুখস্থ করে যাও, ইম্পর্টেন্ট। তো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু আমাদের যে কার্বন গঠিত যৌগ, তাতে কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। কেন কম হয়? কারণ সমযোজী যৌগ, সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে, সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নর্মালি কম হয়। ঠিক আছে, তারপর কি বলছে? আর বলছে দেখো, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আয়নীয় যৌগের তুলনায় কম হয়। যদি তুলনা করা যায় তো আয়নীয় যৌগের তুলনায় এদেরটা কম হয়। এটা আমরা মেটাল নন মেটালও পড়েছি। নেক্সট কি বলছে দেখো, আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে অণুগুলোর মধ্যেকার যে আকর্ষণ বল এই সকল যৌগের ক্ষেত্রে ততটা শক্তিশালী নয়। আয়নীয় যৌগের ক্ষেত্রে আয়নিক বন্ড যতটা শক্তিশালী হয়, সমযোজী বন্ড ততটা শক্তিশালী হয় না, যে কারণে অল্প তাপ দিলেই তারা গলে যায় বা ফুটতে আরম্ভ করে। গলে যাওয়া বা ফুটতে আরম্ভ করার অর্থ হচ্ছে বন্ড ভাঙছে। সেটা কমজোরি বন্ড বলেই তাড়াতাড়ি ভেঙে যায়, অর্থাৎ অল্প তাপে ভেঙে যায়। ঠিক আছে, সেটাই বলতে চেয়েছে এখানে। নেক্সট বলছে, এই সকল যৌগগুলোর বেশিরভাগই তড়িৎ পরিবহন করে না। একটু আগে এই বলছি বারবার, সমযোজী যৌগগুলো কেন তড়িৎ পরিবহন করে না? কারণ তাদের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে না, তাই। ঠিক আছে,
তাই আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে বন্ধনগুলো কোনো ধরনের আয়ন তৈরি করতে পারে না। ইয়েস, আয়ন কখন তৈরি হয়? যখন ফ্রি ইলেকট্রন থাকে। আয়ন তৈরি হয় কখন? যখন ফ্রি ইলেকট্রন থাকে। তোমাদের আয়ন তৈরি করে ফ্রি ক্লাসেও দেখিয়েছিলাম আমি, ঠিক আছে? মেটাল নন মেটাল পড়তে হবে, তার জন্য মেটাল নন মেটালের ভিডিও আমি তোমাদের একটু পরে বলে দিচ্ছি স্ক্রিনে, এটা শেষ হোক, এখানেই বলে দিচ্ছি আমাদের মেটাল নন মেটাল কোন কোন ভিডিও পড়তে হবে, কোথায় কোথায় আমি আলোচনা করেছি, ফ্রিতেই বলে দিচ্ছি আমি, ঠিক আছে? আর পেডে যারা আছে তারা পড়ে নিই, মেটাল নন মেটালের প্রায় 10খানার মতো ক্লাস দেওয়া হয়েছে, ঠিক আছে? নেক্সট কী বলছে দেখো, এই চারটা আমরা একবার দেখবো। এই চারটা আয়ন তৈরি কখন হয়? যখন ফ্রি ইলেকট্রন থাকে। নো ফ্রি ইলেকট্রন সো নো আয়ন, নো ফ্রি ইলেকট্রন সো নো আয়ন, ঠিক আছে? এটা মাথা রাখবে। জাস্ট এ মিনিট, আসলে এর ব্যাকগ্রাউন্ড হচ্ছে কালো করা আছে, ওই জন্য সমস্যা হচ্ছে। জাস্ট এ মিনিট। সো নো আয়ন, ঠিক আছে? নো আয়ন, নো ফ্রি ইলেকট্রন সো নো আয়ন। বোঝা যাচ্ছে কি বললাম? কোনো ফ্রি ইলেকট্রন নেই তো কোনো আয়নও নেই, আর আয়ন না থাকলে নো তড়িৎ পরিবহন, ঠিক আছে? এটা হচ্ছে মানে সাকসেসিভলি চলবে যে নো ফ্রি ইলেকট্রন সমযোজী যৌগ, নো ফ্রি ইলেকট্রন, নো আয়ন, নো তড়িৎ পরিবহন। বোঝা যাচ্ছে? চলো এই যৌগগুলো একটু দেখে নেবো, লিস্ট করা আছে। আচ্ছা, আমি এনসিইআরটি চেক করে দেখলাম এই চারটেই আছে বেসিক্যালি, ঠিক আছে? এখানে দেখাই যাচ্ছে, সো এই চারটে আমি এখান থেকেই পড়ে দিচ্ছি। দেখো, অ্যাসিটিক অ্যাসিড, যা সংকেতটা খেয়াল রাখবে, এটা বহুবার রেলে পরীক্ষা পড়ে। অ্যাসিটিক অ্যাসিড অন্যভাবে পড়ানো হবে, চিন্তা করার কোনো কারণ নেই। এর যে গলনাঙ্ক সেটা হচ্ছে 290 ডিগ্রি, এর যে স্ফুটনাঙ্ক সেটা হচ্ছে 391। একটা জিনিস মাথা রাখবে, এর যে গলনাঙ্ক আর যে স্ফুটনাঙ্ক, এই যে পার্টটা আছে না, এই পার্টটা কিন্তু বেসিক্যালি এবারে এনসিইআরটি তুমি পাবে না। কেন পাবে না? কারণ সমস্ত যে কম্পাউন্ড আছে তাদের রাসায়নিক ধর্মাবলীকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে? সেই জন্য এই পার্টটা তুমি এনসিইআরটিতে পাবে না। বাট আগের এনসিইআরটিতে ছিল, সেই পার্টটুকু একটু মুখস্থ রাখতে পারো, খুব সামান্য জিনিস। ক্লোরোফর্মের সংকেত হচ্ছে এইটা, সংকেতটা মনে রাখো, ক্লোরোফর্মের সংকেত ডাইরেক্টও পড়ে, ঠিক আছে? এমনি নর্মালি মানে জিকে হিসেবেও পড়ে। এর হচ্ছে গলনাঙ্ক এইটা, এর স্ফুটনাঙ্ক এইটা, ঠিক আছে? বেশিরভাগ মাথা রেখো গলনাঙ্কটা বেশি পড়ে স্ফুটনাঙ্কের থেকে, ঠিক আছে? গলনাঙ্কটা ডেফিনেটলি মুখস্থ রেখো। ইথানল, ঠিক আছে? এর সংকেত কি? এর সংকেত হচ্ছে এইটা, আর এর গলনাঙ্ক হচ্ছে এইটা। মিথেন, এটা সিএইচ, এটা কী হবে জানো তো? 4 হবে। আমি এখানে তোমাদের সাদা দিয়ে লিখে দিই, এটা একটু কেটে গেছে জাস্ট, এটা তোমাদের ছিল বইতেই ছিল CH4, ঠিক আছে? এটা CH4 মিথেন। একটু আগে তোমাদের মিথেনের গঠন আলোচনা করেছি, তার হচ্ছে কত? সেটা হচ্ছে 90, আর স্ফুটনাঙ্ক হচ্ছে 11। জাস্ট এইটুকু মাথায় রেখো, এগুলো হচ্ছে বেসিক আইডিয়া, বেসিক জেনারেল থিওরি, এগুলো একটুখানি পড়ে রাখতে হয়। চলো নেক্সট পরের প্যারা যাব। নেক্সট প্যারা কি বলেছে দেখো, যে এখান থেকে পড়ো, এই প্যারাটা পুরোটাই ওর পর থেকে শুরু হচ্ছে, বাট আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই জায়গা থেকে। কার্বনের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 6। এবং কার্বনের বিভিন্ন কক্ষে ইলেকট্রন বন্টন কীরকম হয় আমি তোমাদের বলেছিলাম, যে কার্বনের যে ভেতরে কক্ষপথ আছে ওটা কে, তাতে 2টো ইলেকট্রন থাকে। কে এল কক্ষপথ তোমাদের কটা ইলেকট্রন থাকে? 4টে। 2 + 4 = কত হয়ে যায়? টোটাল 6টা ইলেকট্রন হয়ে যায়। একটু আগে তোমাদের বলেছি যে শেষ কক্ষপথে 4টে থাকে আর ভেতরের কক্ষপথে 2টো থাকে, একটু আগে বলেছি। তো এটাই তোমাদের বলেছে যে সর্বস্থ কক্ষপথটিকে ইলেকট্রন দ্বারা পূর্ণ করার প্রবণতা, অর্থাৎ নোবেল গ্যাসে ইলেকট্রন বিন্যাস প্রাপ্তির প্রবণতা দ্বারা কোনো মৌলের সক্রিয়তাকে বর্ণনা করা হয়। অর্থাৎ কোন মৌল কতটা সক্রিয় সেটা তার সর্ববহিস্থ কক্ষপথে সে কতটা ইলেকট্রন গ্রহণ করবে বা বর্জন করবে তার উপর বেস করে স্থির হয়, ঠিক আছে? আয়নীয় যৌগের ক্ষেত্রে যে মৌলগুলো গঠিত হয় তাদের ইলেকট্রন পূর্তি নেই ঘটনাটি সর্বস্থ কক্ষপথে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে সংগঠিত হয়, ঠিক আছে? অর্থাৎ মনে রাখবে, আয়নীয় যৌগ যখন হয় তারা কি করে? তারা ইলেকট্রন গ্রহণ করে বা বর্জন করে, ঠিক আছে? এবং তার মাধ্যমে তারা আয়নীয় যৌগ গঠন করে। এবার কার্বনের ক্ষেত্রে একটা ব্যাপার দেখো, কার্বনের ক্ষেত্রে সর্বস্থ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 4টে। এই যে বলেছি কটা ইলেকট্রন আছে? 4টে ইলেকট্রন থাকে, ঠিক আছে? একটু আগে তোমাদের এঁকে টেকে সব দেখিয়েও দিয়েছি। এবং নোবেল গ্যাস লাভ করার জন্য কার্বনের কিন্তু 4টি ইলেকট্রন আইদার বর্জন করতে হবে অথবা 4টি ইলেকট্রন কী করতে হবে? গ্রহণ করতে হবে। আমি তোমাদের বলেছি একটু আগে যে 4টি ইলেকট্রন যদি ও বর্জন করে তাহলে ও কিন্তু কী করবে? 2টো ইলেকট্রন থাকবে। চলো একটু দেখে নেওয়া যাক কী আমি বলেছিলাম তখন। এই যে এখানে আমি কী বলেছিলাম প্রথমেই, যে আইদার ওকে 8টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, তাহলে ও শেষ কক্ষপথে 8টা হবে। আইদার ওর আরও 4টি ইলেকট্রন গ্রহণ করতে হবে, গ্রহণ করতে হলে তাকে কি করতে হবে? 4টি ইলেকট্রন ওকে গ্রহণ করলে তবেই তো 8টা হবে। ভালো করে বুঝবে, ওকে আইদার 4টি ইলেকট্রন গ্রহণ করতে হবে, 4টি ইলেকট্রন আছে আরও 4টি ইলেকট্রন গ্রহণ করতে হবে, তবেই ওর 8টা হবে। অথবা ওকে এই যে 4টি ইলেকট্রন আছে সেটা বের করে দিতে হবে, তবে ও ডুপ্লেটে যাবে। তবে ও কিসে যাবে? ডুপ্লেটে যাবে। বুঝতে পারছি? আইদার ওকে 4টে গ্রহণ করতে হবে অথবা ওকে 4টে বর্জন করতে হবে। 4টে গ্রহণ করলে 4টে আছে, 4 আর 4 8টা হয়ে যাবে, গুড। অথবা ওকে শেষ কক্ষপথ থেকে 4টে বর্জন করে ফেলতে হবে, তাহলে ভেতরের কক্ষপথে যে 2টো আছে সেটা থেকে যাবে, এটাও গুড। আইদার 2 করতে হবে অথবা 8 করতে হবে, আমি তোমাদের বলেছিলাম, সেটাই ওখানে বলা রয়েছে। চলো এবার ওই পেজে চলে যাব। কি বলছে দেখো এইবার,
কার্বনকে যদি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতেই হয় তবে 4টে ইলেকট্রন গ্রহণ করে কার্বন C4 মাইনাস আয়ন গঠন করবে, এটা অ্যানায়ন বলা হয় একে, যেহেতু প্লাস আছে তাই। ঠিক আছে, কিন্তু কার্বনের নিউক্লিয়াসে 6টি প্রোটন থাকায় 6টি প্রোটন থাকায় এর পক্ষে 8টি ইলেকট্রনকে ধরে রাখা, অর্থাৎ অতিরিক্ত 4টি ইলেকট্রনকে রাখা কষ্টকর হয়। এটা মাথা রাখবে। কার্বন 4টি ইলেকট্রন গ্রহণ করতে পারে, ভালো করে বুঝবে। কার্বন যদি 4টি ইলেকট্রন গ্রহণ করে না, ভালো করে বুঝবে, কার্বন যদি 4টি ইলেকট্রন গ্রহণ করে তাহলে কার্বন কিন্তু C4 মাইনাস অ্যানায়ন তৈরি করবে। কী তৈরি করবে? C4 মাইনাস অ্যানায়ন, অর্থাৎ নেগেটিভ আয়ন তৈরি করবে। ঠিক আছে, এই অ্যানায়ন হচ্ছে নেগেটিভ আয়ন। কী তৈরি করবে? কার্বন নেগেটিভ আয়ন তৈরি করবে। কার্বন যদি নেগেটিভ আয়ন তৈরি করে তাহলে ও C4 মাইনাসে পরিণত হবে। C4 মাইনাস শব্দের অর্থ কি? কার্বনের এর মধ্যে 4টি ইলেকট্রন নিয়েছে, ইলেকট্রনের যে নেগেটিভিটি সেটাই এখানে প্রতিফলিত হয়েছে নেগেটিভ দিয়ে। ইলেকট্রন নিচ্ছ তুমি, ইলেকট্রন এখানে কি করছো? গ্রহণ করছো, তখন ইলেকট্রনের যে নেগেটিভিটি সেটা বেড়ে যাচ্ছে। ওই জন্য অ্যানায়নে ইলেকট্রনের নেগেটিভিটি বোঝানোর জন্য আমরা মাইনাস সাইন দিই। ঠিক আছে, নীলে নেগেটিভ, আমি তোমাদের বলেছিলাম নীলে নেগেটিভ, তো C4 মাইনাস সাইন এখানে হয়। কিন্তু কার্বনের যে ভেতরে দেখো আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের 6টা ইলেকট্রন আছে, আর 6টা ইলেকট্রনকে কী বলা হয়? অ্যাটমিক নাম্বার বলা হয়। এই যে 6টা ইলেকট্রন, একে কী বলা হয়? অ্যাটমিক নাম্বার বলা হয়। আমরা জানি যতগুলো ইলেকট্রন থাকে ততগুলি প্রোটন আছে, তার মানে কার্বনে ডেফিনেটলি যদি 6টা ইলেকট্রন থাকে 6টা প্রোটনই আছে। ঠিক আছে, কিন্তু এখানে যদি 8টা ইলেকট্রন হয়ে যায়, 6টার জায়গায় যদি 8টা ইলেকট্রন হয়ে যায় তাহলে এই 6টা প্রোটন ওদেরকে ধরে রাখতে পারে না। ঠিক আছে, ফলে এই 8টা ইলেকট্রন হওয়ার যে থিওরি সেটা কার্বন গ্রহণ করবে না। কার্বনের কাছে দুটো অপশান ছিল, কার্বন 8টা ইলেকট্রনের যে থিওরি সেটা ত্যাগ করে দেবে। ঠিক আছে, ও করতে পারবে না। আর যদি 4টি ইলেকট্রন ওকে বর্জন করতে হয় তাহলে ও কিন্তু C4 প্লাস ক্যাটায়ন তৈরি করবে। দেখো ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে নেগেটিভিটি কমে যাওয়া, ইলেকট্রন তো নেগেটিভ চার্জযুক্ত, ওই জন্য ইলেকট্রন বর্জন করলে আমরা ক্যাটায়ন তৈরি হয়, মানে পজিটিভ আয়ন তৈরি হয়, এবং এই পজিটিভ আয়নকে আমরা ক্যাটায়ন বলি। তখন আমরা প্লাস দিই, 4টে বেরিয়ে যাচ্ছে, এক্ষেত্রে 4টে ঢুকছিল, ওই জন্য 4 মাইনাস হচ্ছিল, ইলেকট্রন নেগেটিভ বলে মাইনাস, 4টে বেরিয়ে যাচ্ছে মানে নেগেটিভ কমে যাচ্ছে, মানে পজিটিভ বেড়ে যাচ্ছে, ওই জন্য 4 প্লাস হয়। ঠিক আছে, এই যে 4টে ইলেকট্রন বর্জনের যে প্রক্রিয়া, এর ফলে বিশাল পরিমাণ শক্তির প্রয়োজন হয়। 4টি ইলেকট্রনকে ঠেলে বার করতে গেলে প্রচুর পরিমাণ শক্তির প্রয়োজন হয়, যেটা কার্বন খরচ করতে চায় না। তার মানে 2 হবে বা 8 হবে, দুটোই থিওরি কার্বন গ্রহণ করে না। এটা আমি বলতে চাই, একটু আগে বলেছিলাম কার্বন না 4টে যোগ করে 8টা করবে, না 4টে বের করে দিয়ে দুটো রাখবে। কার্বন দুটোর মধ্যে কোনোটাই গ্রহণ করে না, মানে কোনো থিওরিকেই ও টিকমার্ক দেয় না। বুঝতে পারলাম? খেয়াল করো, কার্বনের যে প্রোটন আছে আমরা কটা বলেছি? 6টা প্রোটন আছে কার্বনের। কটা প্রোটন আছে? 6টা। যদি 4টি ইলেকট্রন বের করে দেয় তাহলে ইলেকট্রন কটা হয়ে যাবে? দুটো ইলেকট্রন হয়ে যাবে। তো 6টা প্রোটন দুটো ইলেকট্রনকে ধরে রাখবে, তো ইলেকট্রনগুলো তো প্রোটনের গায়ে গিয়ে পড়বে, কারণ এখানে পজিটিভ এটা নেগেটিভ, পজিটিভ চার্জ অনেক বেশি, নেগেটিভ চার্জ অনেক কমে যাবে, যার ফলে এই যে ব্যাপারটা হয় এই ব্যাপারটা ইমব্যালেন্সড হয়ে যায়, অর্থাৎ ভারসাম্যহীন হয়ে যায়। যার ফলে কি হয়, এই সমস্যাকে অতিক্রম করার জন্য কার্বন পরমাণু কী করে? নিজেদের মধ্যে বা অন্য মৌলের পরমাণুর সাথে ইলেকট্রনের ভাগীদারিত্ব করে। এই ভাগীদারিত্ব করা, এটাকে আমরা বলছি সমযোজী বন্ধন তৈরি করা। ঠিক আছে, শেয়ার করে, ইলেকট্রন কি করে? শেয়ার করে। এই যে শেয়ার, ভাগীদারিত্ব শব্দের অর্থ কি? শেয়ার। ইলেকট্রন কি করে? শেয়ার করে। এই যে শেয়ার করে, ভাগীদারিত্ব করে, এটা কেন করে? ওপরের দুটো কারণের জন্য করে। ঠিক আছে, এবং শুধুমাত্র কার্বন নিজের সাথেই নয়, অন্য বেশ কিছু মৌলও কিন্তু একইভাবে এই ভাগীদারিত্ব করে। ঠিক আছে, এই ভাগীদারিত্ব ইলেকট্রনগুলি মানে শেয়ারিং ইলেকট্রন, ভাগীদারিত্ব মানে শেয়ারিং যে ইলেকট্রন, এই শেয়ারিং ইলেকট্রনগুলো কী করে? দুটি মৌলের সর্বস্থ কক্ষপথের মধ্যে থাকে, এর ফলে দুটি মৌলই নোবেল গ্যাসের ইলেকট্রন লাভ করে। তোমরা একটু আগে যখন আমি মিথেন পড়ালাম তখন কি দেখলে? চলো একবার দেখে নেওয়া যাক ওটা। এখানে তুমি কি পড়েছিলে? ভালো করে দেখো তো, এখানে কি পড়েছিলে? যে কার্বন 4টে হাইড্রোজেনকে নিচ্ছে, তাই না? কার্বন কি করছে? কার্বন 4টে হাইড্রোজেনকে নিচ্ছে। কেন নিচ্ছে 4টে হাইড্রোজেন কেন নিচ্ছে? কারণ কার্বনের শেষ কক্ষপথে যে 4টে ইলেকট্রন আছে তাতে কার্বনের হচ্ছে না, কার্বনের আরও 4টে ইলেকট্রন দরকার। এটা তো থিওরি, কিন্তু কার্বন বলছে ভাই আমি থিওরি মানবো না, তো আমি কী করবো? আমি হাইড্রোজেনের সঙ্গে সমযোজী বন্ধন তৈরি করবো। অর্থাৎ এই যে ইলেকট্রনগুলো দেখো, কার্বনের যে শেষ কক্ষ ইলেকট্রনগুলো সেগুলো দেখো এখানেই আছে, হাইড্রোজেনের ইলেকট্রন এখানে জুড়ে যাচ্ছে, এই হাইড্রোজেন ইলেকট্রন এখানে, এখানে জুড়ে কী করছে? উভয়কে হেল্প করছে এবং একে অপরের ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একে অপরের যে অভাব সেটা পূরণ করছে। বুঝতে পারলাম? অর্থাৎ
আমি আর তোমার মধ্যে পার্টনারশিপ হলো, আমি তোমাকে এই টাকা দেবো, তুমি আমাকে এই টাকা দেবে, যে দ্রব্য কিনবো সেটা দুজনে মিলে ব্যবহার করব। এখানে কার্বন আর হাইড্রোজেন বেসিক্যালি সেটাই করে। এবারে কি বলছে দেখো, বলছে কার্বন গঠিত যৌগগুলির সম্পর্কে অধ্যয়ন করার পূর্বে চলো আমরা যোজক কক্ষে ইলেকট্রন ভাগীরথ্যের মাধ্যমে তৈরি হয় এমন একটি সরল অণুর দিকে খেয়াল করি। ওই মিথেনের দিকে খেয়াল করতে বলছে। এইবার ও কী করবে, ও মিথেনের দিকে খেয়াল করতে বলবে। অ্যাকচুয়ালি দেখো এই যে প্যারাটা শেষ হচ্ছে না, এই প্যারায় লাস্টে কী আছে, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এদের কিভাবে এরা ইলেকট্রন শেয়ার করে এরা নিজেদের মধ্যে একটা অণু তৈরি করে সেটার একটা গঠন বর্ণনা করেছে, যেটা আমরা মেটাল নন মেটালেও কিন্তু পড়েছি। মেটাল নন মেটাল আমি তোমাদের হাইড্রোজেন অণু গঠন করতে দেখিয়েছিলাম, অক্সিজেনের অণু গঠন করতে দেখিয়েছিলাম, নাইট্রোজেনের অণু কিন্তু আমি তোমাদের গঠন করতে দেখিয়েছিলাম। ঠিক আছে, এটা মেটাল নন মেটালে কিন্তু আমি তোমাদের করেছিলাম। এই পার্টটা এখান থেকে না পড়লেও চলবে, স্কিপ করে গেলেও হবে। বোঝাতে পারছি আমি? ওকে চলো, এখানে একটা হিলিয়ামের ব্যাপার বলেছে। হিলিয়ামের তোমাদের একটু আগেও দেখেছি কার্বনের সাথে কীভাবে করে, তবে একবার বলে দিই। এই হচ্ছে তোমাদের ধরো একটা হিলিয়াম এবং এর শেষ কক্ষপথে কটা রয়েছে, একটা রয়েছে। এটা হচ্ছে মানে সরি হিলিয়াম বলছি, হাইড্রোজেন। এটা হচ্ছে হাইড্রোজেন, মানে হাইড্রোজেনের ব্যাপার বলেছে এখানে। এটা হচ্ছে হাইড্রোজেন। তো হাইড্রোজেনের শেষ কক্ষপথে কটা রয়েছে, একটা রয়েছে। অপর একটা হাইড্রোজেন আছে, তারও শেষ কক্ষপথে কটা আছে, একটা আছে। এই একটা হাইড্রোজেন আছে, এর শেষ কক্ষপথে কটা আছে, একটা আছে। এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন একে অপরের সাথে একটা করে ইলেকট্রন শেয়ার করে। এ এর সাথে একটা ইলেকট্রন শেয়ার করলো, আর এ এর সাথে একটা ইলেকট্রন কী করলো, শেয়ার করে ফেললো। কারণ কি, এদের শেষ কক্ষপথে আইদার দুটো বা আটটার দরকার। আটটা তো এ করতে পারবে না, কারণ মাত্র একটা আছে, সাতটা যোগ করতে হবে, তা করার দরকার নেই। ও কী করে, ও দুটো বা ডুপ্লেট যে কনস্ট্রাকশন সেটা কমপ্লিট করে। তার ফলে কী করে, এরা দুজন কাছাকাছি চলে আসে। এও দেখো কাছাকাছি চলে আসলো, এ একে এরটা দিয়ে দিল আর এ একে এরটা দিয়ে দিল, এবং এইভাবে দেখো এই হাইড্রোজেনের দুটো, এই হাইড্রোজেনও দেখো দুটো হয়ে গেছে। এটা হচ্ছে সিম্পলেস্ট যেটা আমরা দেখি হাইড্রোজেনের মধ্যে, সেটা কিন্তু আমরা দেখি। এবং এইভাবে হাইড্রোজেন কিন্তু হিলিয়াম যে অ্যাটমিক যে তোমাদের স্ট্রাকচার, হিলিয়ামের যে অ্যাটমিক স্ট্রাকচার, হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 2, সেই 2 অ্যাটমিক স্ট্রাকচার গঠন তৈরি করে। ঠিক আছে, হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস তৈরি করে। দেখো এখানে সেটাই লেখা রয়েছে, হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস তৈরি করে। হিলিয়ামের কত, 2, দুটো হাইড্রোজেন মিলে হিলিয়ামের মতো গঠন বিন্যাস তৈরি করছে। এবং এটাও কিন্তু সমযোজ্যতা, এটা কিন্তু তড়িৎযোজ্যতা নয়। ঠিক আছে, এটা কিন্তু সমযোজী গঠন। এটা কিন্তু তড়িৎযোজী গঠন নয়। সমযোজী গঠন কখন তৈরি হয়, যখন ইলেকট্রনের শেয়ার হয়, শেয়ারিং। ঠিক আছে, পার্মানেন্ট গ্রহণ বা বর্জন নয়। পার্মানেন্ট গ্রহণ বা বর্জন কোথায় হয়, সেটা হচ্ছে আয়নিক কম্পাউন্ডে হয়। ঠিক আছে, ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডে হয়। এটা সমযোজী গঠন, সো এখানে ইলেকট্রনের শেয়ারিং হচ্ছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি বললাম, দুজনেই যাতে লাভ হতে পারে সেটা করা হচ্ছে। এই সেম জিনিসটা অক্সিজেনের মধ্যেও ঘটে। অক্সিজেনের মধ্যে কী হয় বলে দিই। ধরো এখানে একটা, জাস্ট এ মিনিট, ধরো এখানে একটা তোমাদের অক্সিজেন আছে। ঠিক আছে, এখানে একটা অক্সিজেন আছে। অক্সিজেন অ্যাটমিক নাম্বার কত, আমরা জানি অক্সিজেন অ্যাটমিক নাম্বার হচ্ছে 8। ঠিক আছে, তো 2 এবং 6 শেষ কক্ষপথে কটা থাকবে, 6টা থাকবে। অক্সিজেন শেষ কক্ষপথে কটা থাকবে, 6টা ইলেকট্রন থাকবে শেষ কক্ষপথে। ঠিক আছে, তো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। অক্সিজেন শেষ কক্ষপথে কটা আছে, 6টা। তো অক্সিজেন শেষ কক্ষপথে 6টা আছে, তো অক্সিজেন কী করবে, 8টা ইলেকট্রন কমপ্লিট করার দরকার। দেখো টোটালে অক্সিজেনের 8 আছে, কিন্তু 2 আর 6 তো ডিভাইড হয়ে যাচ্ছে, 2 আর 6 তো ডিভাইড হয়ে যাচ্ছে, তাই না? তার মানে শেষ কক্ষপথে কটা আছে, ও 6টা আছে। ফলে অক্সিজেন কী করে, ও ফর অক্সিজেন। তো অক্সিজেন কী করবে, আর একটা অক্সিজেনকে ডেকে আনবে, এনে কী করবে, ওর থেকে দুটো নেবে। ঠিক আছে, ওর থেকে কী করবে, দুটোকে নেবে। তাহলে দেখো আর একটা অক্সিজেন ছিল, সেও এর কাছে চলে আসছে। ঠিক আছে, এবং ওর যে 6টা আছে, 1 2 3 4, বাকি দুটোকে ও কী করবে, এই জায়গায় ঢুকিয়ে দেবে। ঠিক আছে, ফলে কী হবে, এই অক্সিজেনের দেখো টোটাল 8টা হয়ে গেল। এই যে এদিকে যে অক্সিজেন আছে, 1 নম্বর অক্সিজেন 2 নম্বর অক্সিজেন বলে দিচ্ছি, এই অক্সিজেন দেখো টোটাল 8টা হয়ে গেছে। কী করে 8টা হচ্ছে, চলো দেখিয়ে দেওয়া যাক একবার, সাদা দিয়ে করি, বেটার বুঝতে পারবে। দেখো এই যে অক্সিজেন আছে না, এর দেখো টোটাল কটা ছিল, 6টা ছিল। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, টোটাল 6টা ছিল। ঠিক আছে, আর এই পাশে যে অক্সিজেন আছে তারও দেখো 6টা ছিল। কালার না করলে বুঝতে পারবে না। 1টা 2টো 3টে 4টে, এই 5টা আর এই 6টা, দেখতে পাচ্ছ? এবার দেখো এই 1 নম্বর অক্সিজেনের মধ্যে কতগুলো আছে, দেখো সাদা 4টে আর এই সবুজ 2টো, টোটাল কটা হচ্ছে, সরি সাদা 6টা, 1 2 3 4 5 6, সাদা 6টা আর এই সবুজ 2টো, কটা হচ্ছে, 8টা।
আর এই যে সবুজ আছে তাদের দেখো 1 2 3 4 5 6 সবুজ 4টে, মানে সরি সবুজ 6টা আর সাদা 2টো, কটা হচ্ছে 8টা। ভালো করে বুঝবে, সবুজ 6টা আর সাদা 2টো, কটা হচ্ছে 8টা। আর এদিকে সাদারটা দেখো, সাদা 6টা সবুজ 2টো, কটা হচ্ছে 8টা। তার মানে এরও 8 হয়ে যাচ্ছে, এরও 8 হয়ে যাচ্ছে। এর হওয়ার দরকার ছিল টোটাল শেষ কক্ষপথে 8টা, এরও হওয়ার দরকার ছিল শেষ কক্ষপথে 8টা। তার মানে এরও 8টা হচ্ছে, এরও 8টা হচ্ছে, কমপ্লিট। ওকে, তো এইভাবে অক্সিজেনও কিন্তু কি করে, গঠন তৈরি করে। অক্সিজেনের মধ্যে যে বন্ড তৈরি হয় সেটাকে আমরা বলি ডবল সমযোজী বন্ধন। এই একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন, দুটোর মধ্যে ডবল সমযোজী বন্ধন তৈরি হচ্ছে, মানে 4টি ইলেকট্রন শেয়ার হচ্ছে। দেখো সাদা 2টো সবুজ 2টো, 4টি ইলেকট্রন শেয়ার হয়। আর হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা দেখি সিঙ্গেল সমযোজী বন্ধন, সিঙ্গেল সমযোজী বন্ধন। কারণ দেখো এখানে 2টো ইলেকট্রন কি হচ্ছে, শেয়ার হচ্ছে। 2টো হলে সিঙ্গেল দাগ পড়ে, ঠিক আছে। এর থেকে আমরা কি বুঝলাম, যে শুধুমাত্র কার্বনই যে এটা করে তা নয়, কার্বনের সঙ্গে হাইড্রোজেনের যেমন হয় তেমন হাইড্রোজেনও এটা করে, অক্সিজেনও এটা করে। ইনফ্যাক্ট নাইট্রোজেনও কিন্তু এটা করে। নাইট্রোজেন এটা করে, এবং নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড তৈরি হয়। নাইট্রোজেনের মধ্যে কী বন্ধন তৈরি হয়, ট্রিপল সমযোজী বন্ধন তৈরি হয়, ঠিক আছে। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবে, এটাই জাস্ট এই প্যারাতে গিভেন আছে বা দেওয়া আছে। আচ্ছা, আর একটা জিনিস, যারা পেডে আছো তারা মেটাল নন মেটালের এই যে লাস্ট পার্ট, এটা মেটাল নন মেটালের পেডে লাস্ট ভিডিও ছিল, এটা লাস্ট, ঠিক আছে, লাস্ট পার্ট। আর ঠিক তার আগের পার্ট, ঠিক আছে, মানে এই দুটো ভিডিও দেখে নাও। এখানে তোমাদের ওই যে অক্সিজেন, নাইট্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি বিভিন্ন যে আয়ন তৈরি, সেটা এখানে আমি বলেছিলাম। বেসিক্যালি এই যে অক্সিজেন, নাইট্রোজেনের যে হাইড্রোজেনের যে ব্যাপারটা বলেছে, এটা অ্যাকচুয়ালি মেটাল নন মেটালের পার্ট, ঠিক আছে। এটা মেটাল নন মেটালও আছে, তো ওটা তোমরা মেটাল নন মেটাল থেকে ভালো করে বুঝতে পারবে। ওকে, আর ধাতু নিষ্কাশন অর্থাৎ লাস্ট যে পার্টটা আমি তোমাদের মেটাল নন মেটালে দিয়েছিলাম, তার প্রথমে প্রাথমিক এই যে ভিডিওটার প্রথম দিকে দেখবে আয়নীয় যৌগ আর সমযোজী যৌগের মধ্যে পার্থক্য টানা আছে, যে কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি কম ইত্যাদি ব্যাপার বলা আছে। ওই জায়গাটা তোমরা আরেকবার পড়ে নাও, যারা পেডের স্টুডেন্ট তারা একবার এটা পড়ে নাও, তাহলে তোমাদের এই এনসিআরটিটা রিভিশন দিতে এই জায়গাটা সুবিধা হবে, ঠিক আছে। এই পার্টটা মেটাল নন মেটাল থেকে পড়ো, বোঝা যাচ্ছে কী বললাম। আর যারা আমাদের পেড কোর্স জয়েন করতে চাও, আমি তাদের জন্য আরেকবার বলছি, তারা আমাদের 8670838797 এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করো। তোমাদের যে কুপন কোড আছে সেটা হচ্ছে 66। এই কুপন কোড ব্যবহার করলে তোমরা কিন্তু এই মুহূর্তে 150 ছাড়ও পাবে। তোমরা চাইলে জয়েন করতে পারো, কারণ আজকে লাস্ট, কারণ অনেক দিন ধরে সেই রথের আগে থেকে রাখা রয়েছে, আজকে ব্যাপারটা লাস্টই করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আবার যদি কখনো অফার আসে নিতে পারবে, বাট এরপরে 99 ছাড় হবে, আর 150 ছাড় আসবে না, ঠিক আছে। সো 150 ছাড় আজকে রাত্রি অবধি থাকছে, তোমরা 150 ছাড় আজকের মধ্যে অ্যাভেল করে নাও, ঠিক আছে। কালকে বলে আমরা বহুদিন রেখেছি, আর রাখা পসিবল হচ্ছে না, ঠিক আছে। তো এটা তোমরা করতে পারো। যাই হোক, এই দুটো ভিডিও তোমরা দেখে নিও, মেটাল নন মেটালের লাস্ট আর আয়ন সমযোজী তৈজয়ী যৌগের ঠিক তার আগের ভিডিওটা, ঠিক আছে। এই দুটো, এটা পেডে যারা আছে তাদের জন্য বলছি, কারণ পেডে যারা আছে তারা ওই এনসিআরটি রিডিংটাকে দেখছো, আমি বলেছি দেখতে, তোমরা দেখবে এটা, ঠিক আছে। তো এই দুটো ভিডিওকে ভালো করে দেখে নাও, বুঝতে পারবে। আচ্ছা চলো, ওকে, এর পরের পেজটা দেখো। এখানে তোমাদের নাইট্রোজেনের যে পারমাণবিক গঠন, যেটা আমি একটু আগে বললাম, যে এখানে দেখো তিনটে, একটা দুটো তিনটে, নাইট্রোজেনের মধ্যে তিনটে বন্ধন ক্রিয়েট হয় না, এইভাবে ক্রিয়েট হয়। এটা তোমাদের এখানে ডট স্ট্রাকচার দিয়ে আঁকা আছে, সেটা তোমরা একবার দেখে নিও। নাইট্রোজেনের মধ্যে তিনটে বন্ধন হয়, এরকম নাইট্রোজেনের মধ্যে এই যে দেওয়া রয়েছে তিনটে বন্ধন, ঠিক আছে, একটু আগে তোমাদের যেটা বলেছি। আচ্ছা নেক্সট দেখো, এই যে প্রত্যেকটা ক্রস হচ্ছে একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, ঠিক আছে, এটা একটা ইলেকট্রন, এখানে এই একটা ক্রস মানে একটা ইলেকট্রন, এই একটা ক্রস মানে একটা ইলেকট্রন, প্রত্যেকটা একটা ইলেকট্রন, বোঝা যাচ্ছে। আচ্ছা এবার দেখো, এবার আমাদের মিথেন যৌগটার দিকে তাকাতে বলছে, যেটা একটা কার্বনের যৌগ। মিথেনের জ্বালানি রূপে ব্যবহার আছে। এছাড়া মিথেনকে কিন্তু বায়োগ্যাস এবং সংনমিত প্রাকৃতিক গ্যাস মানে সিএনজি, কম্প্রেসড ন্যাচুরাল গ্যাস, বাবারে এর বাংলা কি করেছে, কম্প্রেসড ন্যাচুরাল গ্যাসের প্রধান উপাদান কিন্তু মিথেন হয়, ঠিক আছে। এবং এটা কিন্তু একটা জৈব যৌগ, মিথেনের সংকেত হচ্ছে CH2। একটু আগে মিথেন কীভাবে গঠন হচ্ছে সেটাই তোমাদের দেখিয়েছি। কার্বন একটা চতুর্যোজী মৌল। কেন কার্বন চতুর্যোজী মৌল? কারণ কার্বনের শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকে। যার ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 4 তাকে চতুর্যোজী মৌল বলা হয়। এর বলাই আছে এখানে দেখো। এবং নোবেল গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে গেলে এই ইলেকট্রনগুলোকে হাইড্রোজেন পরমাণুর সাথে ভাগীদারিত্বে যেতে হয়, ঠিক আছে, শেয়ারিংয়ে যেতে হয়। ক্লিয়ার হয়েছে? এই শেয়ারিংটাই তোমাদের একটু আগে আমি মিথেনে দেখিয়েছি, একটু আগেই তোমাদের এঁকে ভালো করে মিথেনে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে।
এবার দেখো কি বলেছে, দুটো পরমাণুর মধ্যে ইলেকট্রন জোড়ের এই যে ভাগীদারিত্বের বন্ধন, এটা কি বলা হয়, বেসিক্যালি সমযোজী বন্ধন। ঠিক আছে, দেখা গেছে যে সমযোজী আবদ্ধে যে পরমাণুগুলো আছে মানে অণুগুলো আছে তাদের অণু মধ্যস্থ বন্ধন যথেষ্ট পরিমাণে শক্তিশালী হয়, কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ বল ভীষণ দুর্বল হয়। ঠিক আছে, দুটো জিনিস ঘটে, কি হয়, এদের বন্ধনগুলো তো শক্তিশালী হয় কিন্তু আন্তঃআণবিক যে আকর্ষণ, ঠিক আছে, ইনার মলিকিউলার যে ফোর্স, এটাকে বলা হয় ইনার মলিকিউলার ফোর্স, ইংরেজিতে কি বলা হয়, ইনার মলিকিউলার, এটা ঠিক আছে, এটা ইনার মলিকিউলার ফোর্স, সেই ইনার মলিকিউলার ফোর্স কম হয়, যার ফলে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কী হয়, কম হয়। তো দুটো জিনিস মাথা রাখবে, এদের অনুমধ্যস্থ বন্ধন তো জোরালো হয় কিন্তু ইনার মলিকিউলার ফোর্স কম হয়। ঠিক আছে, এই ছোটো একটা পয়েন্ট পেলে, এটা গুরুত্বপূর্ণ। ওকে, চলো নেক্সট পরের যে পেজ আছে সেগুলো পড়বো। এখানে আলোচনা করা হচ্ছে কার্বনের রূপভেদ নিয়ে। ঠিক আছে, দেখো কার্বনের ভৌত ধর্মের যথেষ্ট পার্থক্য সহ প্রকৃতিতে ভিন্ন ভিন্ন রূপে পাওয়া যায়, অর্থাৎ যাদের ভৌত ধর্ম আলাদা কিন্তু রাসায়নিক ধর্ম সেম, এমন বিভিন্ন টাইপের কার্বনকে দেখা যায়। ঠিক আছে, এই যে হিরে, এটা কিন্তু কার্বনের মৌল, গ্রাফাইট এটা কিন্তু কার্বনের মৌল। ঠিক আছে, এই হিরে এবং গ্রাফাইট উভয় কিন্তু কার্বন পরমাণু দিয়ে তৈরি, কিন্তু তথাপি এদের রূপের কিছু পার্থক্য থাকে। হিরে চকচক করে, গ্রাফাইট একদম ম্লান, চকচক করেই না। হিরে প্রচণ্ড শক্ত, গ্রাফাইট প্রচণ্ড নরম। ঠিক আছে, প্রচণ্ড নরম না হলেও নরম এবং পিচ্ছিল। তো এই সমস্ত জিনিস আমরা এদের ভৌত ধর্মের পার্থক্য দেখতে পাই। রাসায়নিক ধর্ম সেম, যে উভয়ই কার্বন দিয়ে তৈরি, ভৌত ধর্ম আলাদা, যেমন গ্রাফাইট এবং হিরে দুটোকে দেখতে আলাদা, এদের ধর্মও আলাদা। কেমন ধর্ম, ভৌত ধর্ম আলাদা। ভৌত ধর্ম মানে কি, যেটা ওপর ধর্ম, পারমাণবিক গঠন, রাসায়নিক বিক্রিয়া ইত্যাদি হচ্ছে রাসায়নিক গঠনের উপর নির্ভর করে, কিন্তু ওপর তারা কেমন দেখতে, এটা হচ্ছে তাদের ভৌত ধর্ম। অর্থাৎ মানুষের চরিত্র হচ্ছে মানুষের রাসায়নিক গঠন, মানুষকে রূপে কেমন দেখতে সেটা মানুষের ভৌত গঠন। বুঝাতে পারলাম? এদেরও সেরকম আছে, হিরের রূপ বেশি কিন্তু গুণও বেশি, গ্রাফাইটেরও গুণ আছে রূপ না থাকলেও। এবার দেখো কি বলছে, দুটো রূপের কার্বন পরমাণু কীভাবে যুক্ত হয়েছে তাদের প্রকৃতির মধ্যে রূপ দুটির পার্থক্য অন্তর্নিহিত রয়েছে। আমি এর বাংলা, এইরকম বাংলা হলে অসুবিধা হয় খুব পড়তে। নেক্সট বলেছে দেখো, হীরের মধ্যে প্রতিটি কার্বন পরমাণু অপর চারটি কার্বন পরমাণুর সঙ্গে বন্ধনে আবদ্ধ থাকে, এর ফলে এটি একটি শক্তিশালী ত্রিমাত্রিক গঠন পাওয়া যায়। ঠিক আছে, হীরের ক্ষেত্রে যে গঠন পাওয়া যায় সেটা হচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছি হীরের গঠন, প্রত্যেকটা কার্বন পরমাণু কি করছে, অপর চারটে কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে বসে আছে। প্রতিটা কার্বন পরমাণু অপর চারটে কার্বন পরমাণুর সাথে কী হয়, বন্ধনে আবদ্ধ হয়। ঠিক আছে, প্রতিটা কার্বন পরমাণু অপর চারটে পরমাণুর সাথে কী হয়, বন্ধনে আবদ্ধ হয়। কেন আবদ্ধ হয়, দেখো প্রত্যেকটা কার্বন পরমাণুর মধ্যে কী থাকে, চারটে ইলেকট্রন থাকে। ঠিক আছে, বাইরের কক্ষপথে এই চারটে ইলেকট্রন ও কী করে, অপর চারটে কার্বনের প্রত্যেকটাকে একটা করে দিয়ে দেয়। একে একটা দিচ্ছে, একে একটা দিচ্ছে, একে একটা দিচ্ছে, একে একটা দিচ্ছে। এইভাবে কি হয়, প্রত্যেকটা কার্বন পরমাণু অপর চারটে কার্বন পরমাণুর সঙ্গে জয়েন হয়। একটা কার্বন পরমাণু চারটে কার্বন পরমাণুর সাথে জয়েন হচ্ছে। কিভাবে জয়েন হচ্ছে, এই প্রত্যেকটা অপর চারটেকে একটা একটা করে নিজের দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমি তোমাদের বলেছিলাম কার্বন ফ্যামিলির মধ্যেও বিজনেস করে। ঠিক আছে, পেডেও আজকেই বলেছি, কি বলেছি, কার্বন ফ্যামিলির মধ্যেও বিজনেস করে। জৈব রসায়নের ক্লাসও এখানে তুলে বলে দেবো যে কোন ক্লাস তোমরা পড়বে এই টেক্সট পড়ার পরে। ঠিক আছে, সেটা বলে দিচ্ছি, মানে পেডের কোন ক্লাস তোমরা তুলবে, এটা তো ফ্রিতে আমি করেই দিচ্ছি। তো দেখো এখানে কি বলেছে, এর ফলে কি হচ্ছে, এর ফলে এদের বন্ধন কী হয়, প্রচণ্ড ত্রিমাত্রিক বন্ধন তৈরি এবং প্রচণ্ড শক্তিশালী ত্রিমাত্রিক বন্ধন তৈরি হয়। ওই জন্য তোমার যদি হাইড্রোলিক যে কম্প্রেসার পাওয়া যায়, যেটা মোটা মোটা জিনিসকে চ্যাপ্টা করে দেয়, তার নিচেও যদি হিরেকে রাখো, হিরে সহজে কিন্তু চ্যাপ্টা হয় না, বরঞ্চ নিচে রাখা যে লোহার প্লেট তাকে ফুটো করে দেয়। ইনফ্যাক্ট ঠিক আছে, কী করে দেয়, তাকে ফুটো করে, ওপর থেকে প্রেশার পেলে হিরে ওকে ফুটো করে দিতে পারে, লোহাকে ফুটো করে দিতে পারে ইনফ্যাক্ট হিরে। ভাবো তাহলে কিতনা শক্ত হয়। ঠিক আছে, এই নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, হাইড্রোলিক প্রেস ভার্সেস হীরা, মানে হাইড্রোলিক প্রেস ভার্সেস ডায়মন্ড, এরকমভাবে তোমরা ইউটিউবে লিখো, পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কী বলছে দেখো, গ্রাফাইটের কিন্তু ক্ষেত্রে হয় না। গ্রাফাইটের ক্ষেত্রে কী হয়, গ্রাফাইটের প্রতিটা কার্বন পরমাণু একটি তলে অপর কার্বন পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ হয় এবং একটা ষড়ভুজ আকারে থাকে। দেখো এখানে ষড়ভুজ আছে, দেখো এই দেখো এখানে কেমন রয়েছে, এটা কেমন রয়েছে দেখতে পাচ্ছ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। দেখো ষড়ভুজ আকারে আছে না, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, দেখো ষড়ভুজ আকারে থাকে। এই ষড়ভুজ আকারে থাকে এবং এটা এক একটা তলে থাকে, যেমন এ একটা তল, নিচের এ একটা তল, এটা এক একটা তলে থাকে এবং
তলগুলোর মধ্যে যে কার্বন পরমাণুগুলো রয়েছে, এই ক্ষেত্রে যে কার্বন পরমাণু রয়েছে এদের মধ্যে জোরালো বন্ধন পাওয়া যায়, কিন্তু দুটো তলের মধ্যে বন্ধন উইক হয়, ঠিক আছে, বন্ধন কি হয়, উইক হয়, যার ফলে গ্রাফাইটের যে ফিজিক্যাল স্ট্রেংথ সেটা কম হয় হীরের থেকে। গ্রাফাইটের যে শারীরিক সক্ষমতা সেটা হীরের থেকে কম হয়। হীরে দেখো একদম টাইটলি ধরে রাখে প্রত্যেকটাকে, একটা কার্বন পরমাণু 4টে কার্বন পরমাণুর সঙ্গে আবদ্ধ হয়েছে। আর এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে খেয়াল করো কি বলেছে, একটা কার্বন পরমাণু 3টে কার্বন পরমাণুর সাথে আবদ্ধ হয়। এক্ষেত্রে কী হয়, একটা কার্বন পরমাণু 3টে কার্বন পরমাণুর সাথে আবদ্ধ হয়। এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট কনসেপ্ট। ওই যখন কোশ্চেন্স দেবে না 4টে, তোমাদের গ্রাফাইটের ক্ষেত্রে বলে 4টে অপশান দিয়ে দেবে, মাথা খারাপ হয়ে যাবে। একটা কার্বন পরমাণু এখানে 4টের সঙ্গে আবদ্ধ হয় হীরের ক্ষেত্রে, আর গ্রাফাইটের ক্ষেত্রে একটা কার্বন পরমাণু 3টে কার্বন পরমাণুর সাথে আবদ্ধ হয়। তার মানে দেখো এখানে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না, এখানে নো ইলেকট্রন, ইলেকট্রন তো থাকে, নো ফ্রি ইলেকট্রন, নো ফ্রি ইলেকট্রন। কিন্তু এখানে দেখো 3টেতে আবদ্ধ হওয়ার ফলে একটা করে ইলেকট্রন কী হয়ে যাচ্ছে, ফ্রি হয়ে যাচ্ছে। যেহেতু একটা করে ইলেকট্রন ফ্রি হয়ে যাচ্ছে, ফলে হীরে কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না, কারণ নো ফ্রি ইলেকট্রন তো নো আয়ন, নো তড়িৎ পরিবহন, একটু আগে বলেছি। কিন্তু এর একটা করে ইলেকট্রন ফ্রি থাকছে, সেই জন্য আয়ন তৈরি হচ্ছে, সেই জন্য গ্রাফাইট তড়িৎ পরিবহন করতে পারে। তো মনে রাখবে, এমন একটা অধাতব মৌল, এমন একটা অধাতব মৌল যেটা তড়িৎ পরিবহন করতে পারে, সেটা হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট কিন্তু যৌগ নয়, গ্রাফাইট কিন্তু মৌল, এটা মনে রাখবে, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে এই বন্ধনগুলোর মধ্যে একটা দ্বিবন্ধন উপস্থাপিত থাকে, এইভাবে কার্বনের যোজ্যতা চরিতার্থ হয়, ঠিক আছে। নেক্সট কি বলছে, গ্রাফাইটের ষড়ভুজাকার বিন্যাসটি একটি স্তরের উপর আরেকটি স্তর বিন্যাস থেকে তৈরি হয়। দেখো এই ওপরে একটা স্তর থাকে, ঠিক আছে, ওপরে একটা স্তর থাকে এরকমভাবে, আর নিচে একটা স্তর থাকে এরকমভাবে, ঠিক আছে, ওপরে একটা স্তর থাকে, নিচে একটা স্তর থাকে, এবং দুটো স্তরের মধ্যে এখানে পুটপুট দেওয়া রয়েছে। এইগুলো হচ্ছে তোমাদের কী বলো তো, এগুলো হচ্ছে তোমাদের আকর্ষণ বল কাজ করে, ঠিক আছে। এই আকর্ষণ বলটা উইক হয়, যার ফলে গ্রাফাইট উইক হয়। গ্রাফাইট হচ্ছে পেন্সিলের শীষে পাওয়া যায় রে বাবা, পেন্সিলের শীষে গ্রাফাইট পাওয়া যায়। তুমি যদি পেন্সিলের শীষকে একটু হাত দিয়ে মোচকাও, তাহলে পুটুস করে ভেঙে যায়, ওটা গ্রাফাইট। কিন্তু হিরেকে হাত দিয়ে মোচকালে তোমার হাত পুটুস করে ভেঙে যাবে, গ্রাফাইট, হিরের কিছু হবে না, ঠিক আছে, বোঝাতে পারলাম। আচ্ছা, এই দুটো অর্থাৎ হিরে আর গ্রাফাইটকে বললাম, হিরে আর গ্রাফাইট ছাড়াও বাকমিনস্টার ফুলেরন, এটাও কিন্তু তোমাদের পড়তে হবে। চলো পরের পেজে যাই। আচ্ছা, এটা দেখো ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে তোমাদের হীরের যে গঠন সেটা হচ্ছে সি, এটাও হচ্ছে তোমাদের সি, ঠিক আছে, এটা তো লিখলাম। আর ষড়ভুজ পঞ্চভুজ এটা তোমাদের বলে দিলাম যে এটা পাওয়া যায়। ওকে, টোটালটা একবার পড়ে নেবে ভালো করে। এখানটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, সেটা হচ্ছে বাকমিনস্টার ফুলেরিন, যার সংকেত হচ্ছে C60, ঠিক আছে, এবং গ্রাফাইটের সংকেত হচ্ছে সি, হীরকের সংকেত হচ্ছে সি। হীরক হচ্ছে আনলিমিটেড চেন দিয়ে তৈরি, গ্রাফাইটের ক্ষেত্রে সেটাও আনলিমিটেড চেন হয়, কিন্তু বাকমিনস্টার ফুলেরন কিন্তু কেবলমাত্র 60টা কার্বন পরমাণু দিয়েই তৈরি। এর মধ্যে ষড়ভুজ পঞ্চভুজ তুমি দুটোই পাবে, দেখতে অনেকটা আমাদের যে ফুটবল খেলি তার মতো হয়। ফুটবলে যেমন ষড়ভুজ পঞ্চভুজ পাওয়া যায়, এখানেও পাওয়া যায়। হীরের যে গঠন সেটা তোমরা একটু আগে দেখলে অত্যন্ত প্রচণ্ড স্ট্রং, সেই কারণে উচ্চ চাপ এবং উচ্চ উষ্ণতা প্রয়োজন হয় হীরেকে গলানোর জন্য। হীরের অ্যাকচুয়ালি স্ফুটনাঙ্ক তোমরা বলতে পারো গ্রেটার দ্যান 3500 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এর থেকেও বেশি হয় হীরের গলনাঙ্ক। হীরেকে গলাতে গেলে এর থেকে বেশি তাপ দরকার হয়। গ্রাফাইটের ক্ষেত্রে সেটা হয় না, গ্রাফাইটের যে দুটো তল আছে তার মধ্যেকার গঠন উইক হয়, যার ফলে গ্রাফাইট কিন্তু ইজিলি ভেঙে যায়। নেক্সট হচ্ছে গ্রাফাইটের ক্ষেত্রে সুবিধা কি, গ্রাফাইটে একটা ফ্রি ইলেকট্রন পাওয়া যায়, যার মাধ্যমে এরা আয়ন তৈরি করে, ফলে তড়িৎ পরিবাহিত করতে পারে। হীরের ক্ষেত্রে 4টেই কাজে লেগে যাচ্ছে, একটা 4টের সঙ্গে আবদ্ধ হচ্ছে, ফলে এখানে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না, ফলে হীরে কিন্তু তড়িৎ পরিবহন করে না। নেক্সট যেটা পয়েন্ট সেটা হচ্ছে কার্বনের বহুরূপতার আরেকটা নতুন শ্রেণী হচ্ছে ফুল্লারন। এটা হচ্ছে বাকমিনস্টার ফুলার বলে একজন ইউএস স্থপতিবিদ ছিলেন, তার নাম অনুসারে এই বাকমিনস্টার ফুল্লারন যৌগটার নামকরণ করা হয়েছে। এটারই সংকেত হচ্ছে C60। যদি বলে C60 কার সংকেত, তোমরা বলবে বাকমিনস্টার ফুল্লারনের সংকেত, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি, বোঝা গেছে। আর একটা কথা মাথা রাখবে, হীরে আর গ্রাফাইট কিন্তু বড় পরমাণু হয়, মানে বড় অণু হয়, যেখানে বাকমিনস্টার ফুলেরন কিন্তু বড় অণু নয়, ছোট অণু। কেন? কারণ এর কার্বনের সীমাবদ্ধতা রয়েছে, মাত্র 60টা কার্বন দিয়েই তৈরি হচ্ছে, এক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই, যার ফলে এই বাকমিনস্টার ফুলেরন কিন্তু ছোট অণু তৈরি করে, ঠিক আছে। এবার আমরা একবার দেখে নেবো যে পেডে আমরা কোথা থেকে পড়বো, সেই রেফারেন্সটা একবার দিয়ে দিই তোমাদের, তাহলে এটা ফ্রিতে পড়ার পর তোমরা পেডে একবার যেতে পারবে। দেখো এই পার্টটা তোমরা পড়ে নেবে যারা পেডে আছো, ঠিক আছে, এটা তোমাদের আমি কালকে আর পরশু দিনের ভিডিও, এটা কার্বনের টেট্রাভ্যালেন্সি কেন, অর্থাৎ চতুর্যোজী মৌল কেন,
আর কার্বনের অ্যালোট্রোপ, এই দুটো ভিডিও এখনও পর্যন্ত আমি যা পড়িয়েছি এই দুটো পার্ট তোমরা আরেকবার রিভিশন করে নেবে, ঠিক আছে? এই এনসিইআরটি পড়লে তার সঙ্গে এটা একবার রিভিশন করে নেবে, একদম কমপ্লিট, এর বাইরে আর কিচ্ছু যাবে না। বোঝা যাচ্ছে আশা করি? এটা তাদের জন্য বললাম যারা পেডে আছো, তারা একবার এটাকে দেখে নেবে, এটাই বলতে চাইছি, ঠিক আছে? দেখো আমরা আবার বোর্ডে চলে এসেছি। আমরা মূলত দুই ধরনের কার্বন কম্পাউন্ডকে দেখতে পাই। একটা হচ্ছে সম্পৃক্ত, ঠিক আছে, তন্ত্রের সময় পড়ি, সম্পৃক্ত, ঠিক আছে, আর দুই হচ্ছে অসম্পৃক্ত, ঠিক আছে, অসম্পৃক্ত। ওকে, একটাকে বলা হয় স্যাচুরেটেড, স্যাচুরেটেড, একটাকে বলা হয় আনস্যাচুরেটেড। এটা যারা পেডে আছো তাদের দেখার দরকার নেই, ঠিক আছে? এই পার্টটা তোমরা স্কিপ করতে পারো, আমি একটু পরে এনসিইআরটি পড়িয়ে দেবো, সেখান থেকে কী আছে দেখতে পাবে। তো 2-3 মিনিট তোমরা এখানে স্কিপ করতে পারো, ঠিক আছে? তোমাদের অলরেডি পড়ানো হয়ে গেছে এটা, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। যখন তোমরা কার্বন কার্বনের মধ্যে, ঠিক আছে, কার্বন কার্বনের মধ্যে যদি তোমরা সিঙ্গেল বন্ড পাও, কার মধ্যে? কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড পাও, তখন সেটাকে আমরা বলি সম্পৃক্ত। আর কার্বন কার্বনের মধ্যে যদি তোমরা ডবল বন্ড পাও বা কার্বন কার্বনের মধ্যে যদি তোমরা ট্রিপল বন্ড পাও, তাকে আমরা বলি অসম্পৃক্ত। অ্যালকেন, ঠিক আছে, অ্যালকেন যে যৌগগুলো হয় তাদেরকে আমরা বলি সম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ তাদের মধ্যে সিঙ্গেল কার্বন কার্বন বন্ড থাকে। আর এখানে অ্যালকিন যারা হয় তাদের মধ্যে আমরা ডবল বন্ড পাই। এবার অ্যালকিন, অ্যালকাইন এগুলো সব এনসিইআরটিতে দেওয়া আছে, সো ফ্রিতে আমাকে পড়াতেই হবে। আর এই যে পার্টটা এটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলি অ্যালকাইন। কি বলি আমরা? অ্যালকাইন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড রয়েছে। এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, একটু আগে তোমাদের আমি মিথেন বলেছিলাম, মিথেন, ঠিক আছে? এই অ্যালকেনের যে ইংরাজি হয় সেটা লেখাটা জরুরি। অ্যালকেনের ইংরাজি হয় LKANE। এই যে ANE পাচ্ছ, এটা হচ্ছে অ্যালকেনের সংকেত, ঠিক আছে? মানে অ্যালকেনের বলতে পারো লেজে লেগে থাকে এই অ্যালকেন এন, এই যে এন, এই এনটা কিন্তু তুমি অ্যালকেনে পাবে। অ্যালকিনের যে ইয়ে হয়, ইংলিশ হয়, সেটা হচ্ছে KENE হয়। এই যে ENE এটা তুমি যে কোনো অ্যালকিন যৌগের শেষে পাবে। অ্যালকাইন হয় ALKYNE, ঠিক আছে? এই যে YNE এটা তুমি যে কোনো যৌগের শেষে পাবে। বোঝাতে পারলাম? যেমন এক্সাম্পল হচ্ছে মিথেন, METHANE, মিথেন, ঠিক আছে? ইথেন, ETHANE, ইথেন। প্রোপেন, PROPANE, দেখো এন, 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 ঠিক আছে? বিউটেন, BUTANE, ঠিক আছে? মিথেনে একটা কার্বন পরমাণু থাকে, ইথেনে দুটো কার্বন পরমাণু থাকে, প্রোপেনে 3টে কার্বন পরমাণু থাকে, বিউটেনে 4টে কার্বন পরমাণু থাকে, ঠিক আছে? এবার যদি আমরা এই অ্যালকিনে আসি, তাহলে এই নামগুলোই দেখো কেমন চেঞ্জ হয়ে যায়, এই নামগুলি দেখো কেমন চেঞ্জ হয়ে যায়। জাস্ট এ মিনিট, এখানে তুমি দেখতে পাবে এটা হচ্ছে তোমাদের মিথিন হয়ে যাচ্ছে, বাট না, এখানে কিন্তু কোনো মিথিন পাওয়া যায় না। একটু পরে বলে দিচ্ছি কেন। এখানে ইথিন দিয়ে শুরু হয়, THENE, এখানে প্রোপিন দিয়ে শুরু হয়, PENE, এখানে বিউটিন থাকে, TENE, ঠিক আছে? এরও দুটো কার্বন, এর 3টে কার্বন, এরও 4টে কার্বন থাকে, ঠিক আছে? এখানে যদি আসি আমরা, এটাই ইথাইন হয়ে যাবে, THYNE হয়ে যাবে, এটা প্রোপাইন হয়ে যাবে, YNE হয়ে যাবে। সিমিলারলি এটাও বিউটাইন হয়ে যাবে, আমি লিখছি না, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে আশা করি? তো খেয়াল করো নামে জাস্ট পরিবর্তন কোথায় হচ্ছে, লেজে গিয়ে পরিবর্তন হচ্ছে। এগুলো দেখো ভালো করে খেয়াল করো, এগুলো কি? এগুলো তোমাদের ANE, 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 আর এটা দেখো ENE, 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 এটা দেখো YNE, তার মানে এদেরও YNE থাকবে, ঠিক আছে? বোঝাতে পারলাম? দেখো এখানে ENE ছিল, এগুলো সব দেখো ENEতে এসছে, এগুলো YNE ছিল, এগুলো সব দেখো YNEতে এসছে, এখানে দেখো ANE ছিল, দেখো এই যে, তো এটাগুলো সব কি এসছে? ANEতে এসছে, ঠিক আছে? তো এইভাবে ব্যাপারটা কাজ করে। এদের নামকরণটা যদিও তোমাদের এনসিইআরটি থেকে তুলে দেওয়া হয়েছে, সেটা আমি অত কিছু বলবো না, কারণ সিলেবাসের বাইরে আমি যাবো না। কারণ আমি যখন বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান তোমাদের একটু সিলেবাসের বাইরে গেছিলাম, তখন তোমরা পাগল করে দিয়েছিলে, ঠিক আছে? সো এখানে যাওয়ার কোনো মানে হয় না। যখন বায়োলজিতে মানবে তখন সব কিছুতে যাওয়ার দরকার, ঠিক আছে? সো এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সো আমি সিলেবাসের বাইরে যাব না, সিলেবাসে যা আছে সেটা জাস্ট তোমাদের পড়াবো, ঠিক আছে? হ্যাঁ,
পুরনো সিলেবাস যা আছে সেই পুরনো সিলেবাস ধরেই পড়াবো, চিন্তা করার কোনো কারণ নেই। এক্স্যাক্ট 25-26 যে সিলেবাস আছে সেটা ধরে আমি পড়াচ্ছি না, কারণ তাহলে এটাও বাদ দিতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না, সেটা আমার পক্ষে সম্ভব না, আমি নিজেও ওভাবে পড়াতে পারবো না। তো দেখো এবার এটা গেল। নেক্সট হচ্ছে একটা জিনিস দেখো, তোমরা মিথেনকে কেন এই অ্যালকিন এবং অ্যালকাইনে পাও না? এর কারণ হচ্ছে মিথেনে একটা কার্বন পরমাণু থাকে, যেটা ব্যতিক্রম। আমরা এখানে কি দেখলাম? কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে, ঠিক আছে? মনে রাখবে অ্যালকেনে শুধু কার্বন কার্বন নয়, এর সঙ্গে যদি কোনো হাইড্রোজেনও তুমি যোগ করো, ঠিক আছে, এর সঙ্গে যদি কোনো হাইড্রোজেনও তুমি যোগ করো, সেখানেও তুমি দেখবে সিঙ্গেল বন্ড থাকে। হাইড্রোজেনেও সিঙ্গেল বন্ড থাকে, কার্বনেও সিঙ্গেল বন্ড থাকে। মনে রাখবে কার্বন হাইড্রোজেনে অলওয়েজ সিঙ্গেল বন্ড থাকে। কার্বন কার্বনে সিঙ্গেল বন্ড থাকতে পারে, ডবল বন্ড থাকতে পারে, ট্রিপল বন্ড থাকতে পারে। আমি প্রথমেই বলেছি কোয়াড্রুপাইল বন্ড কার্বনে তৈরি হয় না। কার্বনে আজ সিঙ্গেল বন্ড হবে, ডবল বন্ড হবে অথবা ট্রিপল বন্ড হবে। আরেকটা বন্ড আছে অ্যারোমেটিক বন্ড, যেটা আউট অফ সিলেবাস, হায়ার কেমিস্ট্রিতে পড়ো না, সেটা তোমাদের পড়াবো না। বেঞ্জিনে থাকে সেটা, ঠিক আছে? বেঞ্জিন শুধুমাত্র বেঞ্জিন থাকে তা নয়, বেঞ্জিন অন্যতম একটা এক্সাম্পল যেখানে থাকে ওটা। যাই হোক, তো আমরা এখানে অ্যালকেনকে পড়ছি। এই অ্যালকেন আমরা কি দেখব? অনলি মিথেন কোথায় পাওয়া যায়? অ্যালকেনে পাওয়া যায়। এনসিইআরটিতে উল্লেখ আছে মিথেনকে সরলতম হাইড্রোকার্বন বলা হয়। কি বলা হয়? সরলতম হাইড্রোকার্বন যৌগ। সরলতম হাইড্রোকার্বন যৌগ বলা হয় মিথেনকে, ঠিক আছে? দেখো হাইড্রোকার্বন এইটুকু তো আমাকে ইংলিশ জানতে হবে, কারণ হাইড্রোকার্বনের বাংলা আমার জানা নেই। যাই হোক, চলো, তো এটা হচ্ছে মিথেনকে কি বলা হয়? সরলতম হাইড্রোকার্বন বলা হয়, যেটা এনসিইআরটিতে উল্লেখ আছে বলে আমি তোমাদের করলাম, ঠিক আছে? এবার দেখো একটা জিনিস, ওখানে 3-4টে ডট স্ট্রাকচার, ক্রস ডট স্ট্রাকচার, দেখো ক্রস ডট স্ট্রাকচার হয়, ডট স্ট্রাকচারও হয়, ঠিক আছে? তো সেইটা আমি তোমাদের একটু দেখাবো কীভাবে এনসিইআরটিতে উল্লেখ আছে। চলো দেখা যাক। এই হচ্ছে এনসিইআরটি বই, যেটা ত্রিপুরা বোর্ডের বই, সেখান থেকে নিচ্ছি তোমাদের। দেখো বলা হয়েছে যে মিথেনের গঠনটা আমরা কিন্তু এরকমই দেখে নিচ্ছি। আমি অলরেডি তোমাদের মিথেনের গঠন পড়িয়ে দিয়েছি, সেখানে দেখেছি যে কীভাবে মিথেনের সঙ্গে তোমাদের হাইড্রোজেন, সরি মিথেন নয়, কার্বনের সঙ্গে হাইড্রোজেন কীভাবে বন্ড তৈরি করছে। আমরা কী দেখেছি সেখানে? আমরা দেখেছি সেখানে কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড তৈরি হচ্ছে, কারণ এই কার্বন একে একটা ইলেকট্রন দিচ্ছে, এই কার্বন একে একটা ইলেকট্রন দিচ্ছে, তাহলে এই কার্বন একটা, এই কার্বন একটা, ঠিক আছে? এইভাবে হয়ে যাচ্ছে। আর বাকি যে হাইড্রোজেন, সেই হাইড্রোজেনগুলো কী হচ্ছে? এখানে উন্মুক্ত হচ্ছে, ঠিক আছে? হাইড্রোজেন কী হচ্ছে? এখানে উন্মুক্ত হচ্ছে। ক্লিয়ার হয়েছে আশা করি? তো কটা হাইড্রোজেন লাগছে এখানে? বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি দুটো হাইড্রোজেন এখানে লাগছে, এবং দুটো হাইড্রোজেনে কিন্তু বন্ড তৈরি হচ্ছে। এই কার্বন একে একটা দিচ্ছে, এই কার্বন একে একটা দিচ্ছে, এবং বাকিগুলো কিন্তু এর মধ্যে ব্যবহার হয়ে যাচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, আরেকটা জিনিস, এই সংকেতটা কিন্তু অ্যাকচুয়ালি মিথেনের নয়, ইথেনের আমি স্ট্রাকচারটা আঁকছি, ঠিক আছে? এখানে আরেকটা এইচ চলে আসবে, ঠিক আছে? এখানেও আরেকটা এইচ আমার এসে যাবে, বোঝাতে পারলাম? দেখো অ্যাকচুয়ালি এই যে এটা আগে একটু আগে আমি এঁকেছিলাম, ওইটা একটু ঠিক করে দিই, জাস্ট এ মিনিট। এই যে এখানে যেটা আমি এঁকেছিলাম না, এই যে এটা হচ্ছে বেসিক্যালি ইথেনের, ঠিক আছে? এখানে আরেকটা হাইড্রোজেন আসবে, সরি ফর দ্যাট, এখানে আরেকটা হাইড্রোজেন আসবে, ঠিক আছে? এটা আমি একটু পরে ব্যাখ্যা করে দিচ্ছি। এটা মিথেনের নয়, কিন্তু এটা হচ্ছে ইথেনের। এই যে এটা এঁকেছি, এটা ইথেনের। মিথেনেরটা একটু দেখিয়ে দিই, দাঁড়াও এক মিনিট। ওই পেজে চলো, যে পেজে আমরা আলোচনা করছি। দেখো মিথেন, এটা আমি প্রথমে মিথেনটা করে দিই, ঠিক আছে? মিথেনের কী করে আঁকা হয় সেটা একটু দেখিয়ে দিই। মিথেনের যেটা আঁকা হয় সেটা হচ্ছে একটা কার্বন পরমাণু, আর তার চারধারে তুমি দেখবে 4টে হাইড্রোজেন পরমাণু রয়েছে, ঠিক আছে? কেন? কারণ এই কার্বন পরমাণু একে একটা দিচ্ছে, হাইড্রোজেন একে একটা দিচ্ছে, এই কার্বন পরমাণু একে একটা দিচ্ছে, হাইড্রোজেন একে একটা দিচ্ছে, এই কার্বন পরমাণু হাইড্রোজেনকে একটা দিচ্ছে, হাইড্রোজেন একে একটা দিচ্ছে, এই কার্বন পরমাণু হাইড্রোজেনকে একটা দিচ্ছে, হাইড্রোজেনও একে একটা দিচ্ছে। মনে রাখবে দেওয়া নেওয়ার সম্পর্কটা খুব ব্যালেন্সড হয়, অর্থাৎ হাইড্রোজেন যদি একটা ওকে দেয়, কার্বন ওকেও একটাই দেবে। হাইড্রোজেন যদি ওকে দুটো দিতে পারতো, তাহলে কার্বন ওকে দুটো দিত, কিন্তু হাইড্রোজেন তো একটাই দিতে পারে, কারণ হাইড্রোজেনের কাছে আছেই তো একটা রে বাবা। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? 1। তো হাইড্রোজেন একটা ইলেকট্রনই দিতে পারে, ও দুটো কোনোদিন দিতে পারবে না। সেই জন্য কার্বনের কাছ থেকে ও একটাই নিতে পারবে, কোনোদিন দুটো নিতে পারবে না। এইবার তুমি ইথেনের স্ট্রাকচারটায় ফিরে এসো, ঠিক আছে? ইথেনে আমরা জানি ইথেনের যে সংকেত হয় সেটা কি হয়? সেটা হচ্ছে C2H6। ইথেনের সংকেত কি হয়? C2H6, ঠিক আছে? আচ্ছা, এই মিথেনের সংকেত কি? মিথেনের সংকেত হচ্ছে তোমাদের C1H4। মিথেনের সংকেত কি? C1H4। ওকে, এটা হচ্ছে মিথেনের সংকেত। এখানে বেসিক্যালি কি হয়? সি এর পরে এন থাকে, এইচ এর পরে 2n+2 হয়। এইটা হচ্ছে অ্যালকেন যারা আছে, অ্যালকেন, তাদের ফর্মুলা এইটা হয়। কি হয়? CnH2n+2, CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেনের ফর্মুলা হয়, ঠিক আছে? যেমন মিথেন একটা অ্যালকেন, কারণ লাস্টে এন আছে, এরও লাস্টে এন আছে। ইথেন একটা অ্যালকেন, এ দেখো ইথেন,
এখানে ছিল কোথাও ইথেন, এই যে ইথেনের রাসায়নিক সংকেত কি, এই যে C2H, ঠিক আছে, C2H8, জাস্ট এ মিনিট, C2 2 2 4 2 6, C2H6, সরি C2H6, ঠিক আছে। ইথেনের যে সংকেত কী হয়, C2H6 হয়। 6 কেন হয় দেখো বলে দিই, আগে সংকেতটা লেখো। দেখো ইথেন, ঠিক আছে, ইথেন কী হবে, ইথেনে কতগুলো কার্বন থাকে আমি কি বলেছি, ইথেনে কার্বন থাকে তোমাদের কটা, দুটো কার্বন থাকে। তাহলে সংকেত অনুযায়ী এনের ভ্যালু 2, তাহলে হাইড্রোজেনে কী হবে, 2n হবে, মানে 2 × 4 তো হবেই, প্লাস 2 হবে, তাহলে টোটাল কতগুলো হয়ে যাচ্ছে, 6টা। ওই জন্য C2H6, ঠিক আছে, C2H6। এই ফর্মুলা অনুযায়ী সমস্ত অ্যালকেনের যে ফর্মুলা হয় সেটা এই ফর্মুলা অনুযায়ী ঠিক হয়। কি ঠিক হয়, এই ফর্মুলা অনুযায়ী ঠিক হয়, CnH2n+2 এই ফর্মুলা অনুযায়ী ঠিক হয়, ঠিক আছে। এবার যদি তুমি এই ফর্মুলায় লাগাও, তুমি প্রত্যেকটার ভ্যালু বার করতে পারবে। যেমন যদি বলে প্রোপেন, আচ্ছা এটা তো হবে না, জাস্ট এ মিনিট, ওকে, যদি বলে প্রোপেন, ঠিক আছে, PROPANE, প্রোপেন। প্রোপেন মানে কি, প্রোপেন মানে হচ্ছে এখানে তোমাদের 3টে কার্বন পরমাণু থাকে, ঠিক আছে, 3টে কার্বন পরমাণু থাকে। দেখো কার্বন পরমাণু যদি 3টে থাকে, এটাকে কীভাবে লেখা যায়, 3টে কার্বন পরমাণুকে এভাবে, তো কীভাবে লেখা হয়, C3 এভাবে লেখা হয়, ঠিক আছে। তাহলে কার্বন পরমাণু কটা হলো, 3টে হলো। হাইড্রোজেন পরমাণু কত হবে, 3 × 6 + 2 মানে 8, তো C3H8 এইটা হবে প্রোপনের সংকেত, ঠিক আছে। কেমনভাবে হলো, এই যে ফর্মুলা আমি তোমাদের বলেছি, এই ফর্মুলা অনুযায়ী বেসিক্যালি কাজ করছে। দিস ইজ দ্য ফর্মুলা, এবং এই ফর্মুলা অনুযায়ী প্রত্যেকটা অ্যালকেন যৌগের সংকেত কিন্তু লেখা যায়, ঠিক আছে, বোঝা গেল। শুধু তোমাকে জানতে হবে যে কতগুলো কার্বন রয়েছে। প্রপ হলে তোমাদের থাকবে হচ্ছে 3টে, ইথ হলে থাকবে 2টো, মিথ হলে থাকবে 1টা। মিথেন কিন্তু অ্যালকেন ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যায় না, ঠিক আছে। ওকে, এবার একটা জিনিস তুমি ভালো করে দেখো, যে কীভাবে গঠন হচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে। প্রত্যেকটা কার্বনের 3টে করে যোজ্যতা আছে। আচ্ছা এটা আমি এভাবে বোঝাবো না, এটা তাহলে আমি তোমাদের স্পেশাল নিয়ে বোঝাচ্ছি। এটা তোমরা তারপর ফিরে এসে যখন এনসিইআরটি পড়বে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এখানে কীভাবে কাজ করে, ঠিক আছে। এ হচ্ছে ইথেনের ডট স্ট্রাকচার দেওয়া রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ। আমি একবার এঁকে তোমাদের দেখিয়ে দিই, চলো। দেখো কি হয়, এ একটা কার্বন, আচ্ছা আমি তো কালো কালি ইউজ করছি, কালোর মধ্যে কালো তো কাটবে না। এ একটা কার্বন পরমাণু, এ একটা কার্বন পরমাণু, ঠিক আছে। এর কাছে কটা আছে টোটাল, এর কাছে টোটাল কিন্তু 4টে আছে। এইখানে 2টো, ধরে নাও এদিকে 2টো রয়েছে, ঠিক আছে। আচ্ছা এইভাবে আঁকবো না, একটা কাজ করি, একটু দূরে একটা এঁকে দিই, ঠিক আছে। এর এখানে একটা এঁকে দিই, এখানে একটা এঁকে দিই, তাহলে বেটার বুঝতে পারবে। এরও একটা এই আছে, এই আছে, এই আছে, আর এই আছে। টোটাল একটা কার্বনের কতগুলো থাকে আমরা কি জানি, একটা কার্বনের কতগুলো থাকে, একটা কার্বনের 4টে থাকে, ইয়েস 4টে আছে, 4টে রয়েছে, ঠিক আছে। এবার হয় যেটা, সেটা হচ্ছে এই কার্বন এর একটা এই কার্বনকে দিয়ে দেয়, আর এই কার্বন এর একটা একে দিয়ে দিল, ঠিক আছে, ওকে। তো এই একটার কেস মিটে গেল, এর একটা এদিকে ইউজ হলো, এর একটা এদিকে ইউজ হলো, কিন্তু মার্কেটে আর কটা ছাড়া আছে, 3টে মার্কেটে কিন্তু ছাড়া আছে। কটা ছাড়া আছে মার্কেটে, 3টে ছাড়া আছে। এইটা ও কী করে, এইটা ও কী করে, একটা হাইড্রোজেনকে দেয়, আর হাইড্রোজেন এখানে আছে, ও ওর একটা একে দিয়ে দেয়, তাহলে হলো এখানে বন্ড তৈরি হলো। এইটাও কী করে, ও আর একটা হাইড্রোজেনকে দিয়ে দেয়, এখানে আরেকটা হাইড্রোজেন আছে, সেও আরেকটা ওর একটা কার্বনকে দিয়ে দিচ্ছে। সিমিলারলি এখানে এ একটা এইটা হাইড্রোজেনকে দিচ্ছে, আর এখানে একটা হাইড্রোজেন আছে, ও ওর একটা কার্বনকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তার মানে এখানে বেসিক্যালি কী হলো দেখো, সি এবং তার চারপাশে দেখো 3টে হাইড্রোজেন অলরেডি লাঠি বেঁধে ফেললো, ঠিক আছে। আর এ একটা কার্বনের সঙ্গে অলরেডি লাঠি বেঁধে আছে, এই পাশটা মিটে গেছে। এই দিকটা কী হয়, সেম হয়। এই যে একটা মার্কেটে ছাড়া আছে, এটা হাইড্রোজেন নিয়ে নেয়, আর হাইড্রোজেন ওর একটা কার্বনকে দিয়ে দেয়। সিমিলারলি এই যে মার্কেটে ছাড়া আছে, এটা হাইড্রোজেনকে দিচ্ছে, আর হাইড্রোজেন ওর একটা কাকে দিচ্ছে, কার্বনকে দিচ্ছে। সিমিলারলি এই যে মার্কেটে ছাড়া আছে, এটাও হাইড্রোজেন নিয়ে নেয়, আর হাইড্রোজেন তার নিজের একটা কী করছে, কার্বনকে দিচ্ছে। তার মানে এখানেও দেখো কার্বনের সঙ্গে 3খানা হাইড্রোজেন এখানে গাঁটছড়া বেঁধে ফেললো, লাঠি হয়ে গেল। বেসিক্যালি তার ফর্মুলাটা কী হলো, সি, এখানে দেখো খেয়াল করো, C2H6 হলো, C2H6 কার ফর্মুলা, এটা এটা হচ্ছে ইথেনের ফর্মুলা। কার ফর্মুলা এটা, এটা হচ্ছে ইথেনের ফর্মুলা। এখন কার্বন এটা করে কেন, আমি তোমাদের একটু আগেই বলেছি কার্বন কেন এটা করে, প্রচুর অনেকবার বলেছি, বারবার এটাই বলছি যে কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4, কার্বন 4টি ইলেকট্রন রাখে, এই 4টি ইলেকট্রনকে ওর 8টা করার দরকার হয়।
তো দেখো এই কার্বনটা চিন্তা করো, এই যে এই কার্বনের কথা চিন্তা করো। এই কার্বনে আমি 1 লিখে দিচ্ছি। এই কার্বন কী করছে, এটা কার্বন 1, এটা কার্বন 2, ঠিক আছে। এই কার্বন কী করছে, দেখো এই কার্বনে কি 8টা হচ্ছে, দেখো এই কার্বনের জন্য দেখো 2টো রয়েছে, এখানে 2টো, 2টো 4টে, 4টা 2টো 6টা, 6টা 2 8টা, দেখো এই কার্বন 1-এর জন্য দেখো 8টা হয়ে গেছে। সিমিলারলি এই কার্বন দেখো এই তো শেয়ার করছে না, টাকা পয়সা শেয়ার করছে এরা। সো যার টাকা তার টাকা থাকছে না, তার টাকা সবার হয়ে যাচ্ছে। হাইড্রোজেনেরটা সবার হয়ে গেছে, কার্বনেরটা সবার হয়ে গেছে, এই কার্বনেরটাও সবার হয়ে গেছে। এবার এই কার্বনের ক্ষেত্রে দেখো 2টো, 2টো 4টে, 2টো 6টা আর 2 8টা। ক্লিয়ার হলো? কার্বনের 8টা দরকার, 8টা হয়ে যায়। হাইড্রোজেনের কী সমস্যা মিটছে, তোকে এই হাইড্রোজেন ভালো করে বুঝবি, এই যে এই হাইড্রোজেন কী করছে, এই হাইড্রোজেনের শেষ কক্ষতে একটা ছিল, 2টো হওয়ার দরকার। দেখো এ কার্বনের থেকে একটা নিচ্ছে, হলুদগুলো সব কার্বনে একটা নিচ্ছে, তো এখানে দেখো একটা গাঁটছড়া বেঁধে ফেলছে, মানে ও নিজের 2টোকে পূরণ করছে। এই হাইড্রোজেনে দেখো 2টো পেয়ে যাচ্ছে, এই হাইড্রোজেন দেখো 2টো পাচ্ছে, ঠিক আছে। এদিকে কোনো হাইড্রোজেন নেই, তো দরকার নেই, এই হাইড্রোজেন সেম, এরও সেম, এরও সেম, ঠিক আছে। এবার আমরা ক্রস ডট স্ট্রাকচার যেটা এনসিইআরটি আঁকে, সেটা কীভাবে আঁকে একবার দেখে নাও। ক্রস ডট স্ট্রাকচার যেটা এনসিইআরটি আঁকে, কীভাবে আঁকে, এনসিইআরটি কী করে, এনসিইআরটি যেটা করে সেটা হচ্ছে যে এই যে টোটালটা এইভাবে আঁকলে হবে, ওকে চলো দেখছি, হাতেই করে দিচ্ছি তোমার, ঠিক আছে। এই যে টোটালটা, ঠিক আছে, এই যে টোটালটা এটা কার্বনের হয়ে যায়, এই কার্বনের হয়ে গেল, ঠিক আছে। এই কার্বনে এই টোটালটা হয়ে গেল, বোঝাতে পারলাম। এই কার্বনের কী হলো, এই টোটালটা হলো, এই কার্বনেরটা হয়ে গেল। এবার নেক্সট দেখো হাইড্রোজেনটা কী করে করছে, এই যে হাইড্রোজেন এর কী হলো, এর এই পুরোটা হয়ে গেল, ঠিক আছে। সিমিলারলি এর কী হলো, এর এই পুরোটা হয়ে গেল। সিমিলারলি এই হাইড্রোজেন কী করলো, এর এই পুরোটা হয়ে গেল, ঠিক আছে। ক্লিয়ার হলো? দেখো খেয়াল করো, দেখো সাদা রিংটা যার যার ওপর দিয়ে গেছে সেগুলো সব এই কার্বনের। তাহলে একটা দেখো কার কার মধ্যে, আচ্ছা এখানে একটু বাদ পড়ে গেছে, এই হচ্ছে হয় এই যে এটা এর মধ্যে ঢুকে যাবে। আমি একটা কাজ করছি, এখানে ছোট্ট করে একটু মুছে দিই, ঠিক আছে, দিয়ে তোমাদের এটা ঢুকিয়ে দিচ্ছি, জাস্ট এ মিনিট। ক্লিয়ার হলো? এবার বলো, এই যে কার্বন, এই কার্বনের সাদা গণ্ডির মধ্যে কতগুলি ইলেকট্রন আছে, দেখো 1টা 2টো, ঠিক আছে, 2 আর 2 4 আর 2 6 আর 2 8, দেখো আছে। এই হাইড্রোজেনের যে গণ্ডি তার মধ্যে কটা ইলেকট্রন আছে, 2টো, তো এই 2টো হচ্ছে ওর। এই হাইড্রোজেনের গণ্ডি এই 2টো ওর, এই 2টো এর, ঠিক আছে, এইভাবে তৈরি। এবার যদি এই কার্বনের কথা দেখি, এই কার্বন কীভাবে তৈরি করছে দেখো, এই নিচ্ছে, এই নিচ্ছে, এই নিচ্ছে, এই নিচ্ছে, এই নিচ্ছে, এই এই যে নীল দাগটা টেনেছি তার মধ্যে টোটাল 8টা ইলেকট্রন আছে। এটা কার, এটা হচ্ছে এই কার্বনের, বুঝতে পারছি। আবার চলো এদিককার হাইড্রোজেনগুলোর করে দিই, দেখো এই যে টানছি এটা এই হাইড্রোজেনের, এই যে টানছি এটা এই হাইড্রোজেনের, এই যে টানছি এটা এই হাইড্রোজেনের, ঠিক আছে, বোঝা গেছে। এইবার এনসিইআরটি কী করে, এনসিইআরটি যেটা করে সেটা হচ্ছে, আমি এই যে হলুদগুলো দিয়েছি না, এনসিইআরটি এই হলুদগুলোকে ক্রস দিয়ে দেখিয়েছে, ডট দিয়ে না, ঠিক আছে। আমি আনছি তোমাদের, চলো এনে দিই এনসিইআরটি কী করেছে দেখানো যাক। দেখো এই হচ্ছে এনসিইআরটি করেছে, দেখতে পাচ্ছ আশা করি। এনসিইআরটি কী করেছে, এই যে হলুদগুলো আমি দিয়েছি না, এই হলুদগুলোকে ও ক্রস দিয়ে না ডট দিয়ে দেখেছে। এই দেখো 2টো কার্বনের মধ্যে, মানে কার্বনেরগুলো সব ক্রস দিয়ে দেখিয়েছে আর হাইড্রোজেনেরগুলো সব ডট দিয়ে দেখিয়েছে। এটা কেন দেখিয়েছে, যাতে বোঝা যায় যে কোনগুলো কার্বনের কোনগুলো হাইড্রোজেনের। আর আমি এখানে কি করেছি, আমি রং বেরঙের করে দিয়েছি, ঠিক আছে। অর্থাৎ এ দেখো এই কার্বন 2টো দিয়েছে, এই দেখো এই কার্বন 2টো দিয়েছে, এই 2টো ক্রস দিয়ে দেখিয়েছে। এই কার্বনও 2টো দিয়েছে, দেখো এটা ক্রস দিয়ে দেখিয়েছে, ঠিক আছে। বাট বেসিক্যালি কার্বন 2টো দেয়নি, এই কার্বন একটা দিয়েছে, এই কার্বন একটা দিয়েছে, তো টোটাল দেখো এখানে 2টো আছে। এ দেখো এই যে গণ্ডি, এটা সাদা গণ্ডি, এটা নীল গণ্ডি, তার মধ্যে দেখো 2টো ডট আছে। এই 2টো ডটকে ও কী করেছে, ওটা কী করেছে, ক্রস দিয়ে রেখেছে। তো তুমি চাইলে এগুলোকে ক্রস করে দিতেই পারো, কিচ্ছু প্রবলেম হবে না। তুমি চাইলে এগুলোকে কী করতে পারো, এগুলোকে ক্রস করে দিতে পারো, কোনো গণ্ডগোল নেই কিছু। এটাকে বলা হয় ডট স্ট্রাকচার, এটাকে বলা হয় ক্রস ডট স্ট্রাকচার। সব কটা যে হলুদ আছে তাকে তুমি কি করে দাও, ক্রস করে দাও, ব্যাস, আর কিচ্ছু না, ঠিক আছে। এই এবার তুমি দেখো একদম ওর মতোই হয়ে যাবে, ঠিক আছে, দেখো একদম ওর মতো হয়ে যাবে। দেখো হলুদগুলো সব ক্রস, দেখো এখানে কতগুলো ক্রস আছে গুণে দেখতে পারো, এখানে ততগুলোই ক্রস তুমি পাবে। এবার তুমি বলবে যে স্যার এখানে তো আপ ডাউনে ক্রস আছে, আপনি তো শুয়ে শুয়ে ক্রস করেছেন এই যে, ঠিক আছে, আনুভূমিকভাবে এটা কি ঠিক? হ্যাঁ এটা ঠিক, এটা এভাবে করা যায়, অসুবিধা কিছু নেই। এটা জাস্ট দেখানো যে এখানে কতগুলো ইলেকট্রন শেয়ার হচ্ছে, ঠিক আছে। এটা বেসিক্যালি এইভাবেই কাজ করে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে। তো তোমাদের আজকে আমি কি পড়ালাম বলো তো, তোমাদের আজকে আমি অসম্পৃক্ত হাইড্রোকার্বন অবধি পড়িয়ে রাখলাম, ঠিক আছে, সরি সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকেন অবধি আমি তোমাদের পড়িয়ে রাখলাম। ক্লিয়ার হলো? নেক্সট দিন আমি তোমাদের পড়াবো হচ্ছে
অ্যালকিন এবং অ্যালকাইন, এবং ওখান থেকে পুরো যৌগটা দ্বিতীয় পার্টে কমপ্লিট হয়ে যাবে, এবং তার সঙ্গে তোমাদের কিন্তু এমসিকিউ আসবে। আজকে ইন্ট্রোডাক্টরি পার্ট ছিল, পুরোটা তোমাদের করালাম, কোন কোন চ্যাপ্টার বাদ যাচ্ছে, কতটা বাদ যাচ্ছে, কি হচ্ছে, সেগুলো সব কিন্তু তোমাদের আমি করে দিয়েছি। ঠিক আছে, ভিডিওটা বড় হয়ে গেছে কারণ টেক্সট বুক পড়ে পড়ে তোমাদের বোঝালাম, সেই জন্য ভিডিওটা বড় হয়েছে। নেক্সট বারও ভিডিওটা বড় হবে, হয়তো 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা হতে পারে, কারণ ওখানে কিন্তু তোমাদের কোশ্চেন আলোচনা করবো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে, আর আমি চেষ্টা করবো ওটাকে কালকেই আনার। ওকে, থ্যাংক ইউ। যারা পেডে আছো তারা একটা কাজ করো, এই পার্টটা তো আজকেই দিয়েছি তোমাদের, এই পার্টটা তোমরা আজকে দেখলে পড়ে নিতে পারবে। লাস্ট যে ভিডিও আছে, লাস্ট 2টো ভিডিওকে দেখে নাও, জৈব রসায়নের মধ্যে ঢোকো, লাস্ট 2টো ভিডিও দেখে নাও, হয়ে যাবে। যারা পেড কোর্স চাইছো তাদের জন্য আবার বলছি, 8670838797 এই নাম্বারে একবার তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও। তোমরা যে কুপন কোড আছে সেটা পেয়ে যাবে, কীভাবে করতে হবে সেটাও তোমাদের বলে দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ।